আরেকটা হচ্ছে যে সংবিধান। এই সংবিধান থেকে আপনার এখানে আমরা কয়েকটা পার্ট দেখব। একটা হচ্ছে যে আপনার কনস্টিটিউশনাল লজ, আরেকটা হচ্ছে জেনারেল ক্লজেস অ্যাক্ট, আরেকটা হচ্ছে যে কনসেপ্ট অফ ল অফ ইন্টারপ্রিটেশন। তো সেখানে আপনার শুধুমাত্র কনস্টিটিউশন ল থেকেই 80 মার্ক মোটামুটি। তো ফলে হচ্ছে যে এই জায়গাটা আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ হচ্ছে যে আপনি এই অন্য যে কোর্সগুলো আছে সেখান থেকে আমার কাছে মনে হয় প্রিলি এবং রিটেন দুটোর ক্ষেত্রে হচ্ছে যে আপনি সবচেয়ে বেশি মার্ক তোলার আসলে সুযোগ থাকবে কনস্টিটিউশনে। কারণ অন্যগুলো থেকে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কনস্টিটিউশন কম্পারেটিভলি ইজি। কারণ হচ্ছে যে আমরা যখন একাডেমিক পর্যায়ে আমরা কনস্টিটিউশনটা যেভাবে পড়ি, জুডিশিয়ারি তো অনেকটা সেভাবেই প্রশ্ন আসে। দুই একটা টপিক হয়তো একেবারেই নতুন চলে আসতে পারে, কিন্তু সেটা আমার কাছে মনে হয় যে ওভারঅল আপনার প্রিপারেশনের ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে যে অনেক বেশি হ্যাম্পার করবেন। যেমন আমাদের হচ্ছে যে এইবার 17তম বিজিএসে হচ্ছে যে কনস্টিটিউশনে একটা প্রশ্ন আসছিল, ওই যে কনস্টিটিউশনাল ডিসমেম্বারমেন্ট। আপনারা যদি কেউ 17তম জুডিশিয়ারি প্রশ্ন দেখে থাকেন তার একটু খেয়াল করবেন। তো ওইটা আমার কাছে মনে হয় যে ওখানে পরীক্ষা কেন্দ্রে যারা ছিল মোটামুটি 70-80% স্টুডেন্টের জন্য হচ্ছে যে এটা নতুন টপিক ছিল। মানে অনেকেই হয়তো আমরা ওটা দেখি নাই। তো কিন্তু সেটা আসলে আপনার ওভারঅল পরীক্ষার ক্ষেত্রে বা প্রিপারেশনের ক্ষেত্রে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে সেটা কিন্তু না। হ্যাঁ, ফলে কনস্টিটিউশনটা আমরা হচ্ছে যে কিভাবে পড়বো বা হচ্ছে যে কিভাবে আগাবো, কারণ কনস্টিটিউশন নিয়ে আবার আমাদের মধ্যে একটা ভয়ও কাজ করে। কিরকম ভয় কাজ করে যে সেটা হচ্ছে এতগুলো আর্টিকেল প্লাস সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ ভয়টা আমাদের মনে কাজ করে সেটা হচ্ছে কেস ল। যে আমরা হচ্ছে যে কি কি কেস পড়বো বা কনস্টিটিউশনে কি অনেকগুলো কেস লিখতে হবে নাকি, হ্যাঁ, বা হয়তো হচ্ছে যে এমন একটা কেস দিয়ে দিল যেটার সাথে আমি পরিচিত না। মাঝে মাঝে প্রশ্ন এরকম আসে, ডিরেক্ট কেস রেফার করে প্রশ্ন করে। তো তখন হচ্ছে যে এটা একটু আমাদের মধ্যে ভয়গুলো কাজ করে। তো আমার কাছে মনে হয় যে ওগুলো আসলে খুব বেশি ভয়ের কারণ হবে না যদি আপনি হচ্ছে যে কনস্টিটিউশন একটা প্রিসাইজ একটা প্রিপারেশন নিতে পারেন। এবং আপনারা হচ্ছে যে সামনে তো প্রিলি বা হচ্ছে যে এরপরে রিটেন। তো প্রিলিতে হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যাতে কনস্টিটিউশনে অন্তত 10-এ 8 তোলা যায়, এবং আমার কাছে মনে হয় এটা সম্ভব। মানে আপনি অন্য কোনো কোর্সের ক্ষেত্রে এটা সার্টেনটির সাথে না পারলেও আমার মনে হয় যে সংবিধানের ক্ষেত্রে আপনি পারবেন। 10-এ 8, 9 বা 10-এ 10ও তোলা সম্ভব। তো আপনি যদি এখানে 10-এ 10 তুলতে পারেন, আপনি আসলে মানে আমাকে তো পেতে হবে 50, তো আমি আসলে অনেক দূর মানে আগে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। এই কারণে কনস্টিটিউশনটা আমরা একটু ভালো করে দেখব, দেখার চেষ্টা করব। তো এখানে হচ্ছে যে আমি একটু টপিক ওয়াইজ যাব, কারণ হচ্ছে এমনিতে যদি সংবিধান নিয়ে মানে কথা বলা যায় তাহলে প্রচুর কথা বলার সুযোগ আছে। সেটা আসলে আমাদের আজকের সেশনের উদ্দেশ্য না, যেহেতু আজকে একটা বেসিক্যালি একটা গাইডলাইন সেশন এবং সাথে কিছু ডিসকাশন। তো ফলে আমি হচ্ছে যে চেষ্টা করব যে আপনাদেরকে কিছু টপিক অন্তত দেওয়ার জন্য, যেগুলা হচ্ছে যে মানে আপনি এই টপিকগুলোর সাথে আপনি অলরেডি পরিচিত, কিন্তু এখানে আমি একটু প্রিসাইজ করার চেষ্টা করবো আর কি, যে আপনাকে আসলে কি কি পড়তে হবে যখন আপনি সংবিধানের প্রস্তুতি নেবেন। কারণ হচ্ছে যে সংবিধানের ক্ষেত্রে আপনার হচ্ছে যে শুধুমাত্র আর্টিকেলই যথেষ্ট না, আবার হচ্ছে যে আপনার যে এক্সট্রা বুক, হ্যাঁ, সেটাও এককভাবে যথেষ্ট না, আপনাকে দুটোই হচ্ছে যে পড়তে হবে। তো সেই জায়গায় হচ্ছে যে আমরা হচ্ছে যে চেষ্টা করব আর্টিকেল এবং যে অন্য যে বই সেই বেসিস একটা প্রিপারেশন নেওয়ার জন্য। এবং আপনি যদি হচ্ছে যে জুডিশিয়ারির আপনারা যদি রিসেন্ট কোশ্চেন ট্রেন্ড একটু খেয়াল করেন, তাহলে সেখানে দেখবেন যে ডিরেক্ট আর্টিকেল থেকে হচ্ছে যে প্রশ্ন কম আসে। তার মানে কি আমি আর্টিকেল পড়বো না? আমি অবশ্যই পড়বো, কারণ আপনি যখন হচ্ছে যে অ্যান্সার করবেন সেখানে আপনাকে আসলে আর্টিকেলকে কানেক্ট করি বা আর্টিকেল উল্লেখ করি আপনাকে অ্যান্সার করতে হবে। তো ফলে হচ্ছে যে সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আবার আপনি যদি আর্টিকেল গুলো মানে পড়ে ফেলেন, মানে কনস্টিটিউশনে যে আর্টিকেল গুলো আছে আপনি যদি সেগুলা পড়ে ফেলেন, তাহলে আপনার আসলে প্রিপারেশনের 70% ইটস সেলফ কমপ্লিট।
বাকি 30% জন্য আপনাকে হচ্ছে যে এক্সটার্নাল সোর্সে যাইতে হবে। সেটা বই, যে কারো বই হইতে পারে, যে যে বইতে কমফোর্টেবল। আমরা বই নিয়ে অনেক সময় একটু কনফিউশনে থাকি যে আসলে কোন বই পড়বো। হ্যাঁ, যেমন মাহমুদ ইসলামের একটা মোটা মোটা বই আছে, হ্যাঁ, অনেকের এটা কনফিউশন থাকে ওইটা কি পড়তে হবে কিনা, বা আব্দুল হালিম পড়বো না জসিম আলী পড়বো, নাকি হচ্ছে যে মুতাসিম বিল্লাহ পড়বো। হ্যাঁ, তো সেটা নিয়ে আমরা আলাপ করবো যে আসলে আমরা একটু টপিক ওয়াইজ যাচ্ছি। হ্যাঁ, তো আপনি হচ্ছে যে প্রথমে যেটা বইতে আমরা একটু পরে আসি মিলন, মানে একটু উপরে চলে যাই। আচ্ছা, তাহলে আমি একটু টপিক ওয়াইজ আগাবো, কারণ হচ্ছে যেহেতু এটা গাইডলাইন সেশন বা হচ্ছে যে সে কারণে আমি কিছু ওভাবে আগানোর চেষ্টা করবো আর কি। ওভারঅল সংবিধান নিয়ে বা সংবিধান কি সেসব আলাপে এখন আর না যাই। প্রথম যে বিষয়টা আপনার প্রিপারেশনের ক্ষেত্রে সবার আগে হচ্ছে যে যেটা করবেন সেটা হচ্ছে আর্টিকেল গুলো পড়তে হবে। একদম আউট অ্যান্ড আউট আর্টিকেল পড়তে হবে, মানে কোন আর্টিকেলে কি বলা আছে সেটা আপনাকে একদম ভালো করে জানতে হবে। এবং এই জানাটা আসলে কি রকম, সেটা হচ্ছে শব্দ খেয়াল করা। কেমন? হ্যাঁ, আপনি হচ্ছে যে শুধু সংবিধান না, এটা আপনার ওভারঅল জুডিশিয়ারি প্রিপারেশনের ক্ষেত্রেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আপনি হচ্ছে যে আহ, যখন আপনি কোন একটা অ্যাক্ট পড়বেন, তখন সেই অ্যাক্ট পড়ার ক্ষেত্রে আপনি হচ্ছে যে ওই অ্যাক্টের যে ওয়ার্ডিংসটা আছে সেই ওয়ার্ডিংস এর দিকে আপনি একটু খেয়াল করবেন। কেমন? হ্যাঁ, যে ওখানে হচ্ছে যে কোন শব্দটা আসলে কিভাবে ইউজ হচ্ছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন হচ্ছে যে আমাদের প্রিয়াম্বেলে সেকেন্ড পার্টে আপনি দেখবেন যে হচ্ছে যে ওখানে একটা লাইন লেখা আছে যে প্লেজিং দ্যাট হাই আইডিয়ালস অফ ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম। কেমন? হ্যাঁ, এই যে এখানে যে হাই আইডিয়ালস অফ এই প্রিন্সিপাল গুলোর কথা লেখা আছে, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে ওই প্রিন্সিপাল গুলো ওখানে বলা আছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশন হিসাবে। এখন আমি যখন পড়তে যাব, আমাকে এই শব্দটা খেয়াল করতে হবে। এখানে যে প্রিন্সিপাল গুলোর কথা বলা আছে, প্রিন্সিপালস গুলো এখানে কি হিসাবে আছে? ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশন হিসাবে আছে। ফলে আপনি যখন আর্টিকেল পড়তে যাবেন তখন এভাবে শব্দ খেয়াল করতে হবে। বা ধরেন হচ্ছে যে আমাদের কি যেন বলে আর্টিকেল 8 যে মূলনীতিগুলোর কথা বলা আছে, ওই মূলনীতি যদিগুলো আপনি দেখেন, ওখানে আমরা হচ্ছে যে কিছু বেসিক মিস্টেক করে ফেলি। ওখানে আপনি খেয়াল করবেন যে ওখানে হচ্ছে যে যে মূলনীতিগুলো বলা আছে সেগুলো হচ্ছে বেসিক্যালি কি হবে, স্টেট পলিসির মূলনীতি হবে। কেমন? হ্যাঁ, তো এই যখন আপনি পড়তে যাবেন আপনি এই শব্দগুলো হচ্ছে যে খেয়াল করবেন, আর্টিকেল গুলো আপনি পড়বেন। যখন আপনি আর্টিকেল গুলো ভালোভাবে পড়বেন একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, আর অন্তত প্রিলির জন্য আপনাকে আর্টিকেলের প্রত্যেকটা ওয়ার্ডই একবার হলেও দেখে যাইতে হবে এবং কিওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করতে পারতে হবে। প্রত্যেকটা আর্টিকেলে কিছু কিওয়ার্ড থাকে, প্রত্যেকটা অ্যাক্টের প্রত্যেকটা সেকশনে কিছু কিওয়ার্ড থাকে। আপনি যখন ওই কিওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করবেন, ওই কিওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করে আপনি এবার আর্টিকেলটাকে আপনি নিজের মতো করে একটা ল্যাঙ্গুয়েজ দাঁড় করাবেন। যেমন আপনি যদি বলেন যে আর্টিকেল 7, হ্যাঁ, তো সেখানে হচ্ছে যে 7(1) কি বলা আছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এইটা 7(1) বলা আছে। এবং প্রিলির ক্ষেত্রে আপনাকে খুব স্পেসিফিক্যালি এই জিনিসটাকে মনে রাখতে হবে যে এইটা হচ্ছে 7(1) এই কথাটা 7(1) বলা আছে। আবার হচ্ছে যে আমি বলবো কনস্টিটিউশন প্রিপারেশন নেবেন তখন আপনাকে এটা এক্সাক্ট মনে রাখতে হবে যে সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক কোথায় বলা আছে, 7(2) তে বলা আছে। কিন্তু ওই আর্টিকেল 7 এর যে হেডিংটা, আর্টিকেল 7 এর হেডিং কিন্তু সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। তো ফলে সেখানে আমাদের একটা কনফিউশন চলে আসতে পারে। আবার ধরেন হচ্ছে যে আর্টিকেল 6(1) বলা আছে যে বাংলাদেশের যে নাগরিকত্ব সেটা নির্ধারিত হবে আইনের দ্বারা, আর জাতি হিসেবে আমরা বাঙালি হিসেবে পরিচিত হব, এইটা বলা আছে 6(2) তে। এখন আপনি যখন প্রিলি দিতে যাবেন আপনি কিন্তু এখানে একটা মানে মিস্টেক করে ফেলতে পারেন, কারণ প্রিলিতে এভাবেই আসবে প্রশ্নগুলো। হ্যাঁ, জাতি হিসেবে আমরা বাঙালি, এটা কততে বলা আছে, 6(1) না 6(2) তে। তো আপনি প্রিপারেশন আপনি ওভাবে নেবেন। বা ধরেন হচ্ছে যে আমার টেরিটরির কথা বলা আছে। হ্যাঁ, এখন টেরিটরিতে আমাদের দেখবেন যে হচ্ছে যে বাংলাদেশের যে টেরিটরি সেই টেরিটরি নিয়ে আর্টিকেল 2 তে দেখবেন যে 3 ধরনের আমরা টেরিটরির নিউজ পাবো। হ্যাঁ, যে
বাংলাদেশের টেরিটরি ৩ ভাবে হইছে বেসিক্যালি। তো ওই ৩ রকম কি, কি আপনি সেভাবে একটু দেখার চেষ্টা করবেন। বা আপনি ধরেন আপনি যখন হচ্ছে যে আর্টিকেল 15 এ যাবেন। আর্টিকেল 15 ডি তে আপনি খেয়াল করবেন যে ওখানে হচ্ছে যে রাইট টু সোশ্যাল সিকিউরিটি সম্পর্কে বলা আছে। রাইট টু সোশ্যাল সিকিউরিটি আর্টিকেল 15 ডি তে আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। কারণ এইটা সরাসরি প্রিলিতে আসতে পারে। প্রিলির ক্ষেত্রে। বা হচ্ছে যে রাইট টু ওয়ার, সেটা মনে রাখতে হবে। তাহলে আমরা যখন আর্টিকেলটা পড়বো বা আর্টিকেল গুলো পড়া শেষ করবো, তখন হচ্ছে আমাদের পুরো প্রিপারেশনের ধরেন 70% কমপ্লিট হয়ে যায়। যে আমরা হচ্ছে যে যখন আপনি আর্টিকেল গুলোকে একদম মানে একটু ঝরঝরা করে ফেলতে পারেন, মানে একদম আগে থাকতে হবে এটা কথা। আর ওই যে ওই আর্টিকেল হচ্ছে যে কি বলা ছিল, কি বলা আছে, হ্যাঁ। বা আপনি হচ্ছে যে আর্টিকেল 71 দেখবেন, সেখানে হচ্ছে যে ডুয়েল মেম্বারশিপ সম্পর্কে, ডাবল মেম্বারশিপ নিয়ে বলা আছে, হ্যাঁ। বা হচ্ছে যে আর্টিকেল 66 দেখবেন, সেখানে সংসদ সদস্যদের ডুয়েল সিটিজেনশিপ নিয়ে বলা আছে এবং সেটা উৎকথিত বলা আছে, জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনি পুরো সংবিধানটা পড়বেন প্রথমত একটা নির্দিষ্ট সময় নিয়ে, যে আমি এই সময়ের মধ্যে আমি সংবিধানটা শেষ করব, সংবিধানের প্রত্যেকটা আর্টিকেল আমি শেষ করব, কেমন? হ্যাঁ। এরপরে যখন আপনার সংবিধান পড়া শেষ হবে, আমি বেসিক্যালি হচ্ছে যে আসলে যে কোনো পড়ার আগে সংবিধান মূল সংবিধান পড়াটাকে কেন গুরুত্ব দিই, কারণ আপনার যখন মূল সংবিধান হয়ে যাবে, সে পড়াগুলো আপনার জন্য তখন খুবই বাদ হয়ে যাবে আর কি। এটা হচ্ছে বিষয়। দ্বিতীয় কাজ আপনারা যেটা করবেন, যে সেটা হচ্ছে যে আপনি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যানালাইসিস করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের জন্য। যখন প্রিভিয়াস ইয়ার্স করবেন, ওই কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনি তখন বুঝতে পারবেন যে আসলে কোন কোন জায়গা থেকে হচ্ছে যে প্রশ্ন বেশি আসে। আমি আগেই বলছি যে কনস্টিটিউশন অনেক বেশি কঠিন কিছু না, জুডিশিয়ারি পার্সপেক্টিভে অন্তত। আপনি দেখবেন যে অনেকগুলো টপিক আছে বা অনেকগুলো কমন জায়গা আছে যেগুলো হচ্ছে যে রিপিট করে কনস্টিটিউশনের ক্ষেত্রে। আপনি হচ্ছে যে সেই জায়গাগুলোতে ফোকাস করবেন, বা ওই একটা তালিকা তৈরি করে আপনি ওই তালিকা অনুসারে আগাবেন, যে এই এই টপিক থেকে প্রশ্ন আসে, সুতরাং আমি হচ্ছে যে এই টপিক গুলো পড়বো। যখন আপনি হচ্ছে যে এভাবে একটা প্ল্যান করে ফেলতে পারবেন, তখন আপনার পড়াটা হচ্ছে যে আসলে অনেক দূর আগে যাবে। আর আমরা অল নো দ্যাট যে পরিকল্পনাই আসলে কাজের অর্ধেক, কেমন? হ্যাঁ। তো আমরা প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ল্যাক করি এই জিনিসটা, যে আমাদের একটা প্রপার প্ল্যান থাকে না, যে আমরা আসলে কিভাবে আগাবো। অনেকেই একটা টেনশনে থাকেন যে সময় কম, এই কম সময়ের মধ্যে আমাকে দিয়ে সম্ভব কিনা, বা হচ্ছে যে অনেকেই আগে থেকে পড়তেছে, আমি পারবো কিনা। এই যে দোলাচলের মধ্যে আমরা থাকি, সেটার কারণ হচ্ছে যে ল্যাক অফ প্ল্যানিং। তো সুতরাং হচ্ছে যে আপনি একটা প্রপার প্ল্যান দাঁড় করাতে হবে, যে কনস্টিটিউশন থেকে আমি কি কি পড়বো, কি কিভাবে আগাবো, কেমন? আপনি প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন, আপনি নিজের মধ্যে মেন্টালি হচ্ছে যে কিছু প্রশ্নের আপনি একটা সেট আপ রেডি করে রাখবেন, যে এই থিম থেকে প্রশ্ন আসলে আমি এভাবে অ্যান্সার করতে চাইবো, ওই থিম থেকে প্রশ্ন আসলে আমি ওভাবে অ্যান্সার করতে চাইবো। এই ধরনের একটা ওভারঅল প্রিপারেশন থাকলে ভালো আমার মনে হয় আর কি। আর এখানে হচ্ছে যে পরবর্তীতে আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে যে এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের কিছু বেসিক জায়গা আছে, যে আমাদের কনস্টিটিউশন বিষয়টা কি, কনস্টিটিউশনের হচ্ছে যে হিস্ট্রি, কনস্টিটিউশন হচ্ছে ফিচার্স, রিটেন আনরিটেন কনস্টিটিউশন, তারপর হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের যে গঠিত হয়েছে সে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গঠনটা কি, মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন আসে, সবসময় আসে না। তো আপনি একটু আইডিয়া নিয়ে রাখলেন, এগুলো নিয়ে অনেক বেশি সময় নষ্ট করতে হবে তা কিন্তু না, শুধু বেসিক একটা আইডিয়া নিয়ে রাখবেন যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে গঠিত হয়েছে, এবং হচ্ছে যে সংবিধান কমিটিতে কয়জন ছিল, তারা হচ্ছে যে কতবার মিটিং করছে, কত ঘন্টা মিটিং করছে, এই জিনিসগুলো একটু জেনে রাখবেন জাস্ট। হ্যাঁ, সংবিধান নিয়ে এরকম একটা আইডিয়া আপনি নিয়ে রাখবেন। তাহলে হচ্ছে যে কি হবে, যে আপনার মানে প্রিলিতে মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন আপনি পাবেন, যেখানে হচ্ছে সংবিধান কমিটির নিয়ে প্রশ্ন চলে আসে, যে সংবিধান কমিটির সদস্য কতজন ছিল, তারা কতবার বৈঠক করছে, কত ঘন্টা বৈঠক করছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ফলে আপনি হচ্ছে যে সেদিকে একটু হালকা একটু ফোকাস করবেন।
সংবিধান কমিটি নিয়ে একটা ব্রিফ একটা আইডিয়া নিয়ে নেবেন। এরপরে হচ্ছে যে আমাদের পরের যে টপিক সেটা হচ্ছে প্রিয়াম্বল। প্রিয়াম্বলের আপনি যখন দেখবেন, প্রিয়াম্বলের প্রথমত পুরো প্রিয়াম্বলটা আপনাকে বুঝতে হবে যে প্রিয়াম্বলের আসলে আমাদের প্রিয়াম্বলটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিয়াম্বলটা কোন আঙ্গিকে ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে এই প্রিয়াম্বল ইজ দ্য ভেরি বেসিস অফ আওয়ার কনস্টিটিউশন। আপনি কনস্টিটিউশনের পরবর্তী আর্টিকেল গুলোকে আপনি আসলে প্রিয়াম্বল দিয়ে ইন্টারপ্রেট করতে পারবেন। কেমন? হ্যাঁ, তো সেই কারণে প্রিয়াম্বল আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো প্রিয়াম্বলে হচ্ছে সেখানে কি আছে, প্রিয়াম্বলের প্রিন্সিপাল গুলো আছে, প্রিয়াম্বলের লিগ্যাল বেসিস কিভাবে হচ্ছে, বা প্রিয়াম্বলে হচ্ছে যে কোথায় মোরাল বেসিস তৈরি হচ্ছে, প্রিয়াম্বলে কোথায় হচ্ছে যে ডিউটির কথা বলা আছে আমাদের, প্রিয়াম্বলে কোথায় হচ্ছে যে কনস্টিটিউশনের প্রিন্সিপাল নিয়ে বলা আছে, বা রাষ্ট্রের উদ্দেশ্যের কথা বলা আছে। মানে আপনি দেখবেন যে আমাদের প্রিয়াম্বলে খুব ক্লিয়ারলি বলা আছে। আমরা মাঝে মাঝে একটা জিনিস গুলাই ফেলি, যে সেটা হচ্ছে যে আমাদের এখানে সোশ্যালিজমও আছে আবার ডেমোক্রেসিও আছে। তো এই জিনিসটাকে আমরা একটু মিক্স করে ফেলি, কিন্তু আপনি দেখবেন যে আমাদের প্রিয়াম্বলে খুব ক্লিয়ারলি বলা আছে। প্রিয়াম্বলের আপনি যদি থার্ড প্যারায় দেখেন সেকেন্ড লাইনে, সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে যে থ্রু দ্য সোশ্যালিস্ট সোসাইটি। তো ফলে আপনার যে সোশ্যালিস্ট সোসাইটির কথা বলা হচ্ছে সেটা আসলে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসবে, এটা প্রিয়াম্বল খুব স্পষ্টভাবে বলে দিচ্ছে। ফলে আপনি যখন সোশ্যালিজমকে ব্যাখ্যা করতে যাবেন, তখন আপনি হচ্ছে যে প্রিয়াম্বলকে সামনে নিয়ে আপনি সোশ্যালিজমকে ব্যাখ্যা করতে পারবেন আপনি। কেমন? বা এবার আপনি দেখবেন যে প্রিয়াম্বল কনস্টিটিউশনের অপারেটিভ পার্ট কি পার্ট না, এটা নিয়ে আমাদের লিগ্যাল এরিনাতে অনেক ধরনের ডিবেট ছিল। তো সেইটা হচ্ছে যে কোর্ট আসলে সেটাকে কিভাবে সমাধান করছে সেটা আমরা দেখব। প্রিয়াম্বলকে হচ্ছে যে অ্যামেন্ড করা যায় কিনা, প্রিয়াম্বলের হচ্ছে যে এটা কোন মামলার মাধ্যমে সিদ্ধান্ত আসছে যে প্রিয়াম্বল অ্যামেন্ডেবল, সেটা আমরা দেখব। আপনি যখন এইভাবে একটা প্রিপারেশন নেবেন, তখন প্রিয়াম্বল নিয়ে আপনার একটা ওভারঅল একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। এবং এটা যদি আপনি এরকম একটা আইডিয়া নিয়ে রাখতে পারেন, তাহলে আই থিঙ্ক প্রিয়াম্বল থেকে যে ধরনের প্রশ্ন আসে ইউ ক্যান কানেক্ট, আপনি কানেক্ট করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনি দেখবেন সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। এখান থেকে হচ্ছে যে প্রশ্ন অহরহ আসে, মানে ডিরেক্টলি না আসলে ইনডিরেক্টলি আসে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন নিয়ে। তো সেটা আপনি দেখতে গেলে হচ্ছে যে বাংলাদেশ সংবিধান যে সুপ্রিম, সেটা আসলে কোথায় কোথায় বলা আছে সেটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। এরপরে হচ্ছে যে পার্লামেন্টারি সুপ্রিমেসির সাথে আসলে এটার পার্থক্য কি সেটা আমরা দেখব। এরপরে আপনি হচ্ছে যে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এই আইডিয়াটা আসলে কোত্থেকে ডেভেলপ করছে সেটা আমরা দেখার চেষ্টা করব। সেখানে আপনি হচ্ছে যে সেটার সাথে জুডিশিয়াল রিভিউকে আপনি কানেক্ট করতে পারবেন, যে থ্রু জুডিশিয়াল রিভিউ আমরা আসলে কিভাবে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশনকে এনশিওর করতে পারি। আপনি বনহাম কেস দেখতে পারেন, যে সেখানে চিফ জাস্টিস কোক আসলে হচ্ছে যে কনস্টিটিউশন, এটা অনেক পুরাতন একটা কেস। তো সেই সেখানে আপনি দেখতে পারবেন যে ওখানে আসলে হচ্ছে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন নিয়ে চিফ জাস্টিস কোকের আইডিয়াটা কি ছিল, এগুলো সবই হচ্ছে যে আসলে আপনার লেখাটাকে ডেভেলপ করার জন্য। কেমন? হ্যাঁ, এইটা হচ্ছে যে যখন আপনি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন নিয়ে আলাপ করবেন, তখন আপনি শুধুমাত্র আর্টিকেল 7 নিয়ে আলাপ না করে আপনি আরো অনেকগুলো আর্টিকেলকে আপনি হচ্ছে যে কানেক্ট করতে পারেন। আপনি আর্টিকেল 8(2) কে কানেক্ট করতে পারেন। ওখানে হচ্ছে যে আমাদের যে প্রিন্সিপাল গুলোর কথা বলা আছে, প্রিন্সিপাল গুলোর কি কি কাজ সে সম্পর্কে একটা তালিকা দেওয়া আছে। গভর্নেন্স বা হচ্ছে যে ল মেকিং এর ক্ষেত্রে, ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে ওখানে খুব প্রিসাইজলি ওগুলো উল্লেখ করা আছে, আপনি সেটা নিয়ে আসতে পারেন। আপনি আর্টিকেল 65 আপনি মেনশন করতে পারেন। এভাবে আমরা বিভিন্ন আর্টিকেলকে মেনশন করে আমরা হচ্ছে যে অ্যান্সারটাকে সাজাইতে পারবো, যে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন বলতে আসলে কি বোঝাচ্ছে এবং বাংলাদেশ সংবিধানে এটা আসলে কিভাবে কাজ করে। ইভেন আপনি দেখবেন যে আমাদের প্রিএমবেলও সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশনের একটা কি বলে গাইড আছে। সেখানে আপনি দেখবেন যে যেটা প্রিএমবেলের যেটা ফোর্থ পার্ট, ওই ফোর্থ পার্টের সেকেন্ড লাইন হচ্ছে আপনারা খেয়াল করবেন, সেখানে একটা শব্দ উল্লেখ আছে, হ্যাঁ, যে কি যেন বলে, টু মেনটেন ইটস সুপ্রিমেসি অ্যাজ দ্য এমবডিমেন্ট অফ দ্য উইল অফ দ্য পিপল। হ্যাঁ, তো ফলে অফ বাংলাদেশ। তো ফলে ওখানে যখন হচ্ছে যে আপনার আপনি সুপ্রিমেসি নিয়ে আলাপ করবেন, তখন আপনি এই জায়গাগুলোকে মেনশন করতে হবে। আপনি যখন এই জায়গাগুলোকে মেনশন করবেন, তখন হচ্ছে যে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন নিয়ে আপনার একটা প্রিসাইজ অ্যান্সার রেডি হয়ে যাবে। কেমন? হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনি আরো যখন আপনি পড়বেন, তখন আপনি আরো বিভিন্ন আর্টিকেল পাবেন, বা হচ্ছে যে ধরেন আর্টিকেল 102 কে আপনি কানেক্ট করতে পারেন,
আর্টিকেল 1021 কে আপনি কানেক্ট করতে পারেন, আর্টিকেল 44 কে আপনি কানেক্ট করতে পারেন। এভাবে আপনি বিভিন্ন আর্টিকেলকে কানেক্ট করে আপনি হচ্ছে যে আমাদের সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন আমাদের সংবিধানে কিভাবে আছে সেটা নিয়ে আলাপ করতে পারেন। এবং এইটা এর পাশাপাশি একটু খেয়াল করবেন যে হচ্ছে যে ইউএসএ বা ইউকের সংবিধানে হচ্ছে যে কনস্টিটিউশন কিভাবে কাজ করে। যেমন আমরা যদি ইউকে তে দেখি সেখানে আসলে পার্লামেন্টারি সুপ্রিমেসি আছে। তো ফলে হচ্ছে যে পার্লামেন্টারি সুপ্রিমেসির সাথে কনস্টিটিউশনাল সুপ্রিমেসির যে পার্থক্য সেটা আমরা হচ্ছে যে ফোকাস করতে পারি। কেমন? বা এটা সরাসরি অনেক সময় প্রশ্নেই আসে যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি এবং পার্লামেন্টারি সুপ্রিমেসির হচ্ছে যে পার্থক্য কি। তো এটা হচ্ছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন নিয়ে কথা। এরপরে হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে সেপারেশন অফ পাওয়ার। এখন সেপারেশন অফ পাওয়ার নিয়ে আপনি যখন পড়াশোনা করবেন সেখানে সবার আগে যেটা পড়বেন সেটা হচ্ছে যে মন্টেস্কু থিওরিটা। কারণ হচ্ছে যে সেপারেশন অফ পাওয়ারের থিওরিটা উনি নিয়ে আসছে। কেমন? হ্যাঁ। ফলে ওনার থিওরিটা নিয়ে একটা বেসিক আইডিয়া থাকাটা ভালো। তাহলে আপনার লেখাটা ডেভেলপ হবে। কেমন? হ্যাঁ। তারপরে হচ্ছে যে বাংলাদেশ কনস্টিটিউশন আসলে সেপারেশন অফ পাওয়ারকে কিভাবে এনশিওর করে। কোন কোন জায়গায় হচ্ছে যে আমাদের সেপারেশন অফ পাওয়ারের কথা বলা আছে, কিভাবে বলা আছে সেগুলো আমরা ফোকাস করতে পারবো। তারপরে আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং আসে যে সেটা হচ্ছে যে অ্যাবসলিউট সেপারেশন কি আসলে পসিবল কিনা। আমাদের যে কনস্টিটিউশনাল যে অ্যারেঞ্জমেন্ট আছে বা আমাদের রাষ্ট্রের যে অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে দাঁড়িয়ে আমরা আসলে একটা অ্যাবসলিউট সেপারেশন এক্সপেক্ট করতে পারি কিনা, বা একটা অ্যাবসলিউট সেপারেশন যদি হয় সেটা আসলে রাষ্ট্রের ডেমোক্রেটিক প্রসেস বা রাষ্ট্রের অর্গানগুলোর, রাষ্ট্রের ওভারঅল যে অর্গানোগ্রাম সেই ওভারঅল অর্গানোগ্রামে আসলে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে, হ্যাঁ, সেটা আমরা দেখতে পারি। এই আলাপগুলো যখন আপনি করবেন, আপনি করতে গিয়ে সেখানে হচ্ছে আপনি ইউএস এর বা আমাদের এখানেও চেক এন্ড ব্যালেন্সের আলাপ আছে, আপনি ইউএস এর চেক এন্ড ব্যালেন্সটা আরো সুন্দর সেটাকে আপনি সামনে নিয়ে আসতে পারেন। নিয়ে এসে আপনি বলতে পারেন যে আসলে হচ্ছে যে সেপারেশন, অ্যাবসলিউট সেপারেশন অফ পাওয়ার হইলে কি হবে, অ্যাবসলিউট সেপারেশন অফ পাওয়ার না হলে কি হবে, এই বিষয়গুলো আপনি ফোকাস করতে পারেন। তারপরে হচ্ছে যে রিলেশনস বিটুইন ডিফারেন্ট অর্গানস অফ দ্য স্টেট, মানে স্টেটের যে বিভিন্ন অর্গান গুলো আছে সেটা এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং হচ্ছে যে আপনার পার্লামেন্ট। তো এই যে তিনটা অর্গান আছে এই তিনটা অর্গানের মধ্যে যে সম্পর্ক, এই তিনটা অর্গানের সম্পর্ককে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি আসলে সেপারেশন অফ পাওয়ার কি বুঝতে পারবেন যে আমাদের সংবিধানে আসলে সেপারেশন অফ পাওয়ার ব্যাপারটা কিভাবে কাজ করে। কেমন? তারপরে হচ্ছে যে আপনি দেখবেন যে সেপারেশন অফ পাওয়ারের একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। আমরা আসলে যখন সেপারেশন অফ পাওয়ার নিয়ে আলাপ করি, অনেক বেশি আলাপ করি, তখন সেক্ষেত্রে আমরা আসলে যতটা না হচ্ছে যে এক্সিকিউটিভ এবং পার্লামেন্টের বিভাজনে আমরা আলাপ করি তার থেকে বেশি আমরা আলাপ করি আসলে জুডিশিয়ারিকে আমরা কিভাবে এখান থেকে আলাদা রাখতে পারি, সেটা নিয়ে আমাদের আলাপের স্কোপটা আরো বেশি। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমরা যেহেতু হচ্ছে যে এক ধরনের একটা কি বলে পার্টি কেন্দ্রিক ডেমোক্রেসি আমরা চর্চা করি, এবং দেখা গেছে যে আমাদের এক্সিকিউটিভ যারা চালায়, পার্লামেন্ট আসলে তারাই চালায়। ফলে হচ্ছে যে এই দুইটা অর্গানের মধ্যে আসলে যে ধরনের সেপারেশন আমরা এক্সপেক্ট করি সেটা আমাদের রানিং ডেমোক্রেটিক সিস্টেমে ইজ নিয়ারলি ইম্পসিবল। তাহলে আমার আসলে বেসিক্যালি সেপারেশনটা দরকার জুডিশিয়ারির। মূলত আমি যদি জুডিশিয়ারিকে সেপারেট রাখতে পারি তাহলে আমি হচ্ছে যে একটা প্রপার ডেমোক্রেসি বা একটা প্রপার সেপারেশন অফ পাওয়ারকে আমি নিশ্চিত করতে পারবো। আবার আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি জুডিশিয়ারিকে অ্যাবসলিউট একটা সেপারেশন দিয়ে আমি কি আসলে জুডিশিয়ারিকে পার্লামেন্টের উপরে স্থান দিচ্ছি কিনা, এই আলাপটা অনেক বেশি রেলিভেন্ট আমাদের সেপারেশন অফ পাওয়ার নিয়ে পড়াশোনার ক্ষেত্রে। কারণ হচ্ছে পার্লামেন্ট ইজ দ্য ল মেকিং বডি, তাই না? হ্যাঁ। তো ফলে আপনি যখন জুডিশিয়ারিকে অনেক বেশি বা এই ক্ষমতাটা দিচ্ছেন যে সে যে কোনো লকে স্ট্রাইক ডাউন করতে পারবে, তখন সে কি আসলে পার্লামেন্ট থেকে একটা বড় পজিশন হিসেবে আসে কিনা, বা সেটা আমাদের কনস্টিটিউশন তখন সেখানে কিভাবে সমন্বয় করে, সেই জায়গাগুলো হচ্ছে যে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং এই জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে যে জাজদের ইন্ডিপেন্ডেন্সটা কিভাবে কাজ করে, ইন্টারনাল ইন্ডিপেন্ডেন্স, ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স, এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে সেটা আমরা হচ্ছে যে একটু খেয়াল করব। এবং সেপারেশন অফ পাওয়ার থেকে আপনি একটা প্রশ্ন পাবেন বা পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এগুলো হচ্ছে যে অনেক বেশি কি বলে একদম হট হট টপিক প্রশ্ন পাওয়ার ক্ষেত্রে। কেমন? হ্যাঁ। এরপরে হচ্ছে যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি। তো ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি আপনার আসলে অনেকটাই পড়া হয়ে যাবে যখন আপনি আর্টিকেল পড়ে আসবেন, তখন আপনার অনেকটাই এটা নিয়ে একটা প্রিপারেশন হয়ে যাবে। এরপরে আপনি জাস্ট যেটা পড়বেন যে সেটা হচ্ছে যে আমাদের
এনফোর্সেবিলিটি, মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস হচ্ছে যে এনফোর্স করার ক্ষেত্রে হচ্ছে যে আসলে জুডিশিয়াল ডিসিশন গুলো কি কি, কুদরতি এলাহি খানের কি ডিসিশন, বা হচ্ছে যে আনোয়ার হোসেন চৌধুরী কেসে কি ডিসিশন আসছে, এবং কেশবানন্দ ভারতী কেসে কি ডিসিশন আসছে, সেখানে জাস্টিস ম্যাথিউর একটা ভিউ আছে, কেমন, হ্যাঁ, সেগুলো আপনি আলাপ করতে পারেন। বা হচ্ছে মাজদার হোসেন কেস, যে মাজদার হোসেন কেস নিয়ে এক ধরনের আলাপ পাওয়া যায়। আমরা আসলে যখন মাজদার হোসেন কেসের কথা বলি, হ্যাঁ, তখন হচ্ছে যে আচ্ছা, একটা প্রশ্ন আসছে, আমরা এই প্রশ্নটা একটু শেষে আলাপ করব। এটা সুন্দর প্রশ্ন আসছে, আসলে একটু শেষে আলাপ করব। তো হচ্ছে যে মাজদার হোসেন কেসের ক্ষেত্রে হচ্ছে যে এই প্রশ্নটা আসছে যখন হচ্ছে যে তারা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স বা জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করছে, তো আমরা আসলে সেটার মাধ্যমে আর্টিকেল 22 কে বাস্তবায়ন করতেছি কিনা। তো আর্টিকেল ওইদিকে আমার হচ্ছে যে আর্টিকেল 82 তে বলা আছে যে এগুলা জুডিশিয়ালি এনফোর্সেবল হবে না, তখন এই ধরনের একটা ডিবেট অ্যারাইজ করছে যে আপনার কি যেন বলে, আমরা আসলে মাজদার হোসেন কেসের মাধ্যমে বাংলাদেশ কনস্টিটিউশনের যে সেকেন্ড পার্ট আছে, সেই সেকেন্ড পার্টে যেগুলোকে আমি প্রিন্সিপালস বলতেছি, সেই প্রিন্সিপালস গুলোকে আমি আসলে এনফোর্সেবল করে তুলতেছি কিনা, ঠিক আছে, হ্যাঁ, থ্রু দিস ডিসিশন, এটি নিয়ে একটা আলাপ আছে। তো সেখানে আপনি দেখবেন যে প্রিন্সিপালস এবং ল, বা আপনি যখন হচ্ছে যে কি যেন বলে, একটা বিষয় আপনি একটু খেয়াল করবেন যে আমাদের হচ্ছে যে আর্টিকেল 7(2) তে বলা আছে যে কি হবে, এটা হবে কি, দ্য সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক, মনে করেন বলা আছে। এখন আপনি হচ্ছে যে যখন আপনি সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক বলবেন, এই কোশ্চেনটা আসলে অ্যারেজ করছে বেসিক্যালি কুদরতি এলাহি কেসে। তো তখন ওই পক্ষ বলছে যে কনস্টিটিউশন যেহেতু সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক, সুতরাং সে হচ্ছে যে থ্রু আর্টিকেল 7(2), এই যে কুদরতি এলাহি যিনি, তিনি হচ্ছে থ্রু আর্টিকেল 7(2), আর্টিকেল হচ্ছে যে 11 এর উনি একটা বাস্তবায়ন চাইছেন, কেমন। তো সেখানে গিয়ে একটা কোশ্চেন অ্যারেজ করছে, সেটা হচ্ছে আপনার প্রিন্সিপালস এবং ল, মানে আর্টিকেল 8 এ যদি আপনি দেখেন, তো সেখানে সেকেন্ড পার্টে যে বিষয়গুলো বলা আছে, বা পার্ট 2 এর আপনি যদি হেডিংটা খেয়াল করেন, তাহলে ওগুলাকে বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি। তো তখন কোর্টে এই ডিবেটটা অ্যারাইজ করছে যে আর্টিকেল 7(2) তে বলা হচ্ছে ল, সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক, কিন্তু এই পার্টটা খুব স্পেসিফিক্যালি বলতেছে এগুলো হবে প্রিন্সিপালস। তার মানে আমি যদি এটাকে বাস্তবায়ন করতে যাই, আমি আসলে প্রিন্সিপালস কে ল এর মর্যাদা দিচ্ছি কিনা, এই ধরনের ডিবেট অ্যারাইজ করছে। আবার সেখানে কুদরতি এলাহি যে যুক্তি ছিল, আরেকটা জিনিস আপনি একটু খেয়াল করবেন যে আর্টিকেল 7(2) এ একটু খেয়াল করবেন যে সেখানে দেখবেন যে 7(2) এর শুরুতে একটা শব্দ লেখা আছে, সেটা হচ্ছে দিস কনস্টিটিউশন, একটু খেয়াল করবেন, দিস কনস্টিটিউশন। তো এই যে দিস কনস্টিটিউশন যে শব্দটা লেখা আছে, সেটার ব্যাখ্যা দিতে গিয়ে আহ কুদরতি এলাহি খান বা অন্যান্য যে যিনি অ্যাডভোকেট, তিনি বলতেছেন যে আমি যখন দিস কনস্টিটিউশন বলতেছি, আমি আসলে থ্রু দিস ওয়ার্ড দিস, আমি প্রিন্সিপালস এবং ল সবগুলো বিষয়কে আমি কাভার করে নিচ্ছি। তো এরকম কিছু ডিবেট আপনি পাবেন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট কনস্টিটিউশনে, কিন্তু বেসিক্যালি সেটা জুডিশিয়ালি এনফোর্সেবল না। কিন্তু তখন কোর্ট একটা ফাইনাল একটা ডিসিশন দিয়েছে এরকম, যে সেটা হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে যে এই আর্টিকেল গুলাকে মানে এগুলার প্রগ্রেশনের ক্ষেত্রে আমরা অর্ডার দিতে পারি না, এনফোর্স, অর্থাৎ রাষ্ট্রের যদি ক্যাপাসিটি না থাকে, তখন আমি এর অর্ডার দিতে পারি না তুমি এটা বাস্তবায়ন করো। কিন্তু আমি হচ্ছে যদি এটা রেট্রোগ্রেশন হয়, মানে যদি ভায়োলেশন হয়, তখন সেক্ষেত্রে কোর্ট ক্যান ইন্টারফেয়ার, কেমন, হ্যাঁ, সেখানে কোর্ট হচ্ছে ইন্টারফেয়ার করতে পারে। এই ডিসিশনটা আসছে কুদরতি এলাহি কেসে, যেখানে কোর্ট বলতেছে যে যদি রেট্রোগ্রেশন হয়, তাহলে আমি প্রিন্সিপালস নিয়ে কথা বলতে পারি, কেমন। আবার আর্টিকেল 8(2) তে আমাকে খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে যে সে বলতেছে আমি এনফোর্স না করতে পারি, বাট আই ক্যান ইন্টারপ্রেট, কেমন, হ্যাঁ, মানে আমি ইন্টারপ্রেট করার ক্ষেত্রে আমি হচ্ছে যে এই প্রিন্সিপাল গুলোকে আমি মাথায় নেব। তো সুতরাং আপনি যদি ভায়োলেট করেন, হ্যাঁ, তখন আমি আমার ইন্টারপ্রিটেশন মাধ্যমে দেখাইতে পারবো যে আপনি এটা ভায়োলেট করে গেছেন, তার মানে ইউ আর নট ইন দ্য রাইট ট্র্যাক, এটা আমি আলাপ করতে পারি। তো এই ধরনের কিছু ইন্টারেস্টিং আলাপ আপনি পাবেন, যেগুলো নিয়ে আমাদের একটু আইডিয়া থাকতে হবে যখন আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি পড়বো, হ্যাঁ। কারণ হচ্ছে যে এটা জুডিশিয়ালি এনফোর্সেবল না, খুবই প্লেন এন্ড সিম্পল একটা লাইন, এবং আমাদেরকে এই প্লেন এন্ড সিম্পল লাইনটা বুঝতে হবে। বাট আমরা ওই যে বলি না যে ল আসলে হচ্ছে যে ইন বিটুইন দা কি বলে, হ্যাঁ, লাইন। তো আপনাকে ইন বিটুইন লাইন বুঝতে গেলে হচ্ছে যে এই কেসগুলো নিয়ে একটু আইডিয়া থাকতে হবে, যে কেসগুলোতে আসলে কি কি ধরনের ডিসিশন আসছে, এবং ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির আর্টিকেলগুলো আপনাকে জানতে হবে যে সেখানে কোন আর্টিকেল আসলে কি বলা হচ্ছে। এরপরে হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য,
সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে আমরা সবার আগে যেটা দেখব যে এনফোর্সেবিলিটি, যে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে যে এনফোর্স করা যায় কিনা। তারপরে আমরা দেখব যে যদি আমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় সেক্ষেত্রে আমি কি ধরনের প্রতিকার পাবো। আমরা অনেক সময় হচ্ছে যে একটু গুলাই ফেলি, আপনারা একটু খেয়াল করবেন যে কি যেন বলে, ফান্ডামেন্টাল রাইটস আপনি এনফোর্স করতে পারবেন আর থ্রু আর্টিকেল 44 আপনাকে চলে যেতে হবে আর্টিকেল 1021 এ। হ্যাঁ, তো আপনি যখন আর্টিকেল 1021 এ যাবেন সেখানে একটু খেয়াল করবেন যে ওখানে কিন্তু হচ্ছে যে মানে সরাসরি হচ্ছে যে আপনি রিটের আলাপ পাবেন না আর্টিকেল 1021 এ। কেমন, সেখানে দেখবেন যে একটা শব্দ উল্লেখ আছে, সেটা হচ্ছে যে অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন এগ্রিড। কেমন, মানে আপনার যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে আপনি হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনে সরাসরি অ্যাপ্লাই করার মাধ্যমে ওইটার বাস্তবায়ন চাইতে পারবেন। তো আমরা যে জিনিসটা মিস করে যাই, আমরা হচ্ছে রিট জুরিসডিকশনকে এই কি যেন বলে মৌলিক অধিকার বাস্তবায়নের সাথে একটু গুলাই ফেলি, যেটা কিন্তু ডিফারেন্ট থিং। কেমন, হ্যাঁ, মানে ইন প্র্যাকটিস সামহার দুইটা ডিফারেন্ট হইতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যখন বলবো যে ফান্ডামেন্টাল রাইটস আমরা কিভাবে বাস্তবায়ন করব বা কনস্টিটিউশনাল প্রভিশন নিয়ে আলাপ করবো, তখন আমরা হচ্ছে যে আর্টিকেল 44 থেকে ডিরেক্ট আর্টিকেল 1021 এ আসবো, যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখানে কিন্তু রিটের কথা বলা নাই। কেমন, এটা হচ্ছে বিষয়। তো এটা এটা আমরা একটু খেয়াল করবো যে রিট জুরিসডিকশন কিন্তু আলাদা। রিট জুরিসডিকশন নিয়ে আলাপ করে আর্টিকেল 102, সরি আর্টিকেল 102 এর 2। কেমন, হ্যাঁ, আর মৌলিক অধিকার বাস্তবায়ন নিয়ে আলাপ করে আর্টিকেল 102 এর 1। এই জায়গাটা আমরা একটু খেয়াল করব। তারপরে হচ্ছে যে আপনি যেটা দেখবেন যে সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসির সাথে হচ্ছে যে কি যেন বলে ফান্ডামেন্টাল রাইটস এর পার্থক্য, এবং এই দুইটার যদি কনফ্লিক্ট হয়, এই দুইটার কনফ্লিক্ট হলে আসলে হচ্ছে যে কোনটা প্রিভেল করবে সেটা নিয়ে আপনি আলাপ করতে পারেন। আরেকটা বিষয় আমরা একটু মিস করে যাই, যে সেটা হচ্ছে যখন আমরা, এটা আমাদের খুবই একটা ইন কমন পার্লেন্স আমরা বলি যে আপনার ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর মধ্যে যদি ক্ল্যাশ করে তাহলে হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস প্রিভেল করবে। এটা হচ্ছে যে জেনারেল প্রিন্সিপাল, বাট এটার ব্যতিক্রম কিন্তু আছে, এটার ব্যতিক্রম আমাদের সংবিধানেই আছে। কেমন, হ্যাঁ, তো সেই ব্যতিক্রমটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সেই ব্যতিক্রমটা বলা আছে কিন্তু আর্টিকেল 47(1)। কেমন, হ্যাঁ, আপনি আর্টিকেল 47(1) এ গেলে দেখবেন যে সেখানে আসলে হচ্ছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কে হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে যে গভর্নমেন্ট যদি কোনো আইন করে এবং সেই আইন যদি গভর্নমেন্ট বলে যে সে আসলে হচ্ছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কে বাস্তবায়ন করার জন্য সে আইনটা করছে, তখন হচ্ছে যে সেখানে এবং সেইটা করতে গিয়ে সে যদি ফান্ডামেন্টাল রাইট কে ভায়োলেশন করতে যায়, তখন আপনাকে কিন্তু বেসিক্যালি ফান্ডামেন্টাল প্রিন্সিপালসটাই প্রিভেল করে। কিন্তু আমরা হচ্ছে যে মানে কমন বা জেনারেলি আমরা এটা বলে ফেলি যে হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটই হচ্ছে যে প্রিভেল করবে, বাট অ্যাকচুয়ালি নট ইন এভরি কেস ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে যে প্রিভেল করবে, তা কিন্তু না। এখানে যে 6টা গ্রাউন্ড দেওয়া আছে, এই 6টা গ্রাউন্ডে আপনার হচ্ছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস প্রিভেল করবে। এন্ড বেসিক্যালি আপনি হচ্ছে যে যখন এই কোশ্চেনটা হচ্ছে যে আমাদের একটু ভাবতে হবে যে ফান্ডামেন্টাল রাইটের সাথে আসলে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর ক্ল্যাশ লাগে কখন। কেমন, আমরা তো বলতেছি যে কনফ্লিক্ট করবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা আমরা আসলে খুব কম ভাবি যে কনফ্লিক্টটা আসলে করে কখন। কারণ দুইটা রাইটের নেচার আলাদা, একটা হচ্ছে আমার সোশ্যাল, ইকোনমিক এবং কালচারাল রাইটস, আর একটা হচ্ছে আমার সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস। তো এই রাইট গুলো ক্ল্যাশ করে বেসিক্যালি আপনি যখন সোশ্যাল, ইকোনমিক এবং কালচারাল কোনো রাইট বাস্তবায়ন করতে যাবেন, তখন সেটা আপনার সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস কে হচ্ছে হ্যাম্পার করতে পারে। কেমন, হ্যাঁ, তো এখানে যে গ্রাউন্ড গুলো বলা আছে আপনি ইন ব্রড সেন্স ভেবে দেখবেন মূলত এই গ্রাউন্ড গুলোতেই আসলে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর সাথে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ল্যাশ করার সম্ভাবনা বেশি, এবং তখন বেসিক্যালি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস উইল প্রিভেল। কেমন, এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এটা হচ্ছে বিষয়। মিলন, আমরা একটু হচ্ছে যে ইয়েটাতে যাই, পিডিএফটাতে। তো এই জায়গাটাতে হচ্ছে আমরা একটু খেয়াল করব। এরপরে হচ্ছে যে যেটা, যে সেটা হচ্ছে যে আপনি তার পরবর্তী যে আমাদের প্রেসিডেন্ট অংশটা আছে, মানে এক্সিকিউটিভটা শুরু এর পরে, তো সেখানে হচ্ছে যে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার নিয়ে বলা আছে। আমরা প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে হচ্ছে যে তাদের পাওয়ার, ফাংশন, বা হচ্ছে যে যেমন আমাদের এখানে রুলস অফ বিজনেসটা একটু জানতে হবে, বা আমাদের হচ্ছে যে
যে রেসপন্সিবিলিটি, আমাদের এখানে কি কালেকটিভ রেসপন্সিবিলিটি না ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, আমরা বেসিক্যালি কালেকটিভ রেসপন্সিবিলিটি হচ্ছে ফলো করি। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। প্রাইম মিনিস্টার কিভাবে অ্যাপয়েন্ট হয়, প্রেসিডেন্ট কিভাবে অ্যাপয়েন্ট হয়, এবং এখন তো আমাদের আসলে রাজনৈতিক পরিসরে প্রাইম মিনিস্টারের ক্ষমতা নিয়ে অনেক বেশি আলাপ হচ্ছে। তো এগুলা হচ্ছে যে নেক্সট জুডিশিয়ার জন্য আসলে ইম্পর্টেন্ট, যে আপনি আসলে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কাটছাট করা, বা প্রাইম মিনিস্টার আসলে কিভাবে হচ্ছে যে একটা অ্যাবসলিউট পাওয়ারের মানে অংশীদার হয়ে উঠতেছে, সেই বিষয়গুলো আপনি একটু আমাদের আর্টিকেলগুলোতে খেয়াল করবেন। বা হচ্ছে যে আপনি দেখবেন যে আমাদের আর্টিকেল 57(2), আর্টিকেল 57(2) তে যে আপনি যদি খেয়াল করেন, ওখানে আপনি দেখবেন যে প্রাইম মিনিস্টারকে এমন একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে সে যদি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারাই ফেলে, তাহলে সে কি করতে পারবে, সে পদত্যাগ করবে, অথবা সে সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দিতে পারবে। আমরা আর্টিকেল 48-এ আমরা যদি দেখি, 48(3) সম্ভবত, সেখানে দেখবেন যে প্রাইম মিনিস্টার নিয়োগ এবং চিফ জাস্টিস নিয়োগ ছাড়া অন্যান্য সব ক্ষেত্রে হচ্ছে যে রাষ্ট্রপতি হচ্ছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে কাজ করবে। কেমন? হ্যাঁ। আর সংবিধানে দুইটা বা তিনটা জায়গায় সর্বোচ্চ বলা আছে, যেখানে দেখবেন যে একদম প্রাইম মিনিস্টার হচ্ছে যে রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দিতে পারবে। কেমন? তো সে কি করতে পারে, সে হচ্ছে যে তার যদি মানে আস্থা হারালে মানে সংঘর্ষ সদস্যদের আস্থা হারালে তিনি সংসদ ভেঙে দিতে পারেন। আবার এইটার আরেকটা ডেঞ্জারাস হচ্ছে 57(3). 57(3) হচ্ছে যে প্রধানমন্ত্রী তার পরবর্তী প্রধানমন্ত্রী কার্যভার না নেওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন। মানে তাহলে এই প্রাইম মিনিস্টারটা কি করতে পারতেছেন, এই প্রাইম মিনিস্টারটা যখন কোন একটা সংসদ তার বিরুদ্ধে চলে যায়, তিনি সেই সংসদটাকে ভেঙে দিয়ে নিজে এককভাবে তার মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রী থাকতে পারতেছেন। কেমন? এই দরজাটা খোলা আছে। তো এইটা হচ্ছে যে মানে আমরা যখন প্রাইম মিনিস্টারের ক্ষমতা নিয়ে আলাপ করি, বা প্রাইম মিনিস্টার কিভাবে অ্যাবসলিউট হয়ে উঠতেছে, থ্রু দিস প্রসেস আসলে প্রাইম মিনিস্টার আমাদের রাজনৈতিক পরিসরে একজন অ্যাবসলিউট কি বলে, হ্যাঁ, ক্ষমতাশালী হিসেবে আবির্ভূত হইতে পারে, সাংবিধানিক ভাবেই পারে, সেই সুযোগটা আছে। তো ফলে এখন এই আলাপগুলো অনেক বেশি হচ্ছে যে আমরা কি ব্যালেন্স অফ মানে পাওয়ার ব্যালেন্সটা আমরা কিভাবে করব, বা হচ্ছে যে অনেকেই সর্বশেষ যে প্রপোজালটা, সেখানে অনেকেই প্রপোজাল দিচ্ছে যে আমরা প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট নির্বাচন একসাথে করব। এখন আমি ব্যালেন্স করতে গিয়ে আবার রাষ্ট্রের যে হচ্ছে যে অ্যাক্টিভিটিস, সেখানে আসলে এক ধরনের একটা টানাপোড়েন সৃষ্টি হয় কিনা, সেদিকেও আমাদের একটু জানাশোনা বাড়াইতে হবে, কারণ এই ধরনের প্রশ্ন আসতেই পারে, যেহেতু এগুলো এখন খুবই মানে আমাদের রাজনৈতিক পরিসরে খুবই আলাপের বিষয়। তো আমরা হচ্ছে যে এগুলো একটু খেয়াল করব, যে প্রেসিডেন্ট কিভাবে অ্যাপয়েন্ট হয়, বা আমাদের ক্যাবিনেট কিভাবে কাজ করে। কেমন? হ্যাঁ, এই জায়গাগুলো আমরা একটু জানার চেষ্টা করব। এরপরে হচ্ছে যে আমরা দেখব যে হচ্ছে যে আমাদের যারা মন্ত্রীগণ আছেন, হ্যাঁ, তারা কিভাবে সরে যেতে পারে। আমরা আসলে দেখবো যে তারাও বেসিক্যালি হচ্ছে যে প্রাইম মিনিস্টারের ইচ্ছার উপরেই থাকেন। অর্থাৎ ওভারঅল আসলে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করেই আমাদের শাসন ব্যবস্থার আবর্তিত হয়, সেটা আমরা একটু খেয়াল করতে হবে। বা হচ্ছে যে আপনি এরপরে দেখবেন যে আমি অ্যাটর্নি জেনারেল, যেমন আমাদের অ্যাটর্নি জেনারেল নিয়ে এখন একটু আলাপ আছে, অ্যাটর্নি জেনারেলকে আসলে একটা নিরপেক্ষ পদ করা যায় কিনা। তো আমরা বলতেছি হচ্ছে যে মানে অ্যাটর্নি জেনারেলকে হচ্ছে যে রাষ্ট্রপতি নিয়োগ দেয়, আবার ওইদিকে আমার 48(3) তো আছেই, এখানে প্রধানমন্ত্রী পরামর্শ অনুসারে নিয়োগ দিবে, ফলে তিনি আসলে একজন দলীয় কর্মকর্তা হয়ে উঠতেছেন। তো এক্ষেত্রে এখন কিছু সংস্কার আলাপ আছে যে এই পদটাকে নিরপেক্ষ করা যায় কিনা অন্য কোনো প্রসেসে। আমরা যারা জুডিশিয়ারি দিতে চাচ্ছি, আমাদের জন্য তাহলে ভালোই হয়। কেমন? হ্যাঁ, যে রাষ্ট্রের যদি একটা কি বলে আপনার ল অফিস তৈরি করা যায় আলাদা করে, যেটা হচ্ছে যে মানে এখন যেভাবে জাজ নিয়োগ দেবে ওইভাবে নিয়োগ দিবে, তাহলে আমাদের একটা নিয়োগের জায়গাটা বাড়লো, একটা সুযোগ থাকে ওইদিকে। এরপরে হচ্ছে যে মিলন, আমরা একটু ইয়েতে যাই। আচ্ছা, এরপরে হচ্ছে যে পার্লামেন্ট। পার্লামেন্ট হচ্ছে যে এই পার্টটা যখন আমরা পড়বো, তখন এখানে আমরা বেসিক্যালি কিভাবে বিল হয় সেটা দেখবো। পার্লামেন্টের ল মেকিং প্রসিজার আমরা খেয়াল করবো আর কি বেসিক্যালি। তারপরে হচ্ছে যে সংসদ সদস্যদের যোগ্যতা অযোগ্যতা, এগুলো আপনার বেসিক্যালি আপনি যখন আর্টিকেল পড়বেন তখন এগুলো পড়া হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে এগুলো আপনাকে আলাদা করে অন্য কোনো সোর্স থেকে পড়ার দরকার নেই। আপনি যখন আর্টিকেল পড়বেন তখন আপনার এখানকার পড়াগুলো শেষ হয়ে যাবে, এমনি শেষ হয়ে যাবে। এমপিদের কোয়ালিফিকেশন, ডিসকোয়ালিফিকেশন, তাদের প্রিভিলেজ কি, ডেলিগেট লেজিসলেশন থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, আমরা জুরিসপ্রুডেন্সে পড়ে আসছি বা অ্যাডমিন লয়ে পড়ে আসছি।
যে ডেলিগেট লেজিসলেশন কি, কিভাবে কাজ করে। তারপর আপনার হচ্ছে যে কনসলিডেটেড ফান্ড। তারপর হচ্ছে যে এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, ওই পার্ট গুলো আমরা বেসিক্যালি পড়ি না। আর্টিকেল 81 এর পর থেকে যে পার্ট গুলো আছে আর কি, আমরা বেসিক্যালি পড়ি না ওগুলো, অনেকাংশে একটু বোরিং অনেকের ক্ষেত্রে। আমাকে গতকালকে একজন ফোন দিছে, এগুলো একটু বোরিং মনে হয়। তো এগুলো আমরা বেসিক্যালি হচ্ছে যে আপনার কনসলিডেট মানে রাষ্ট্রের কি কি ফান্ড আছে সেটা আমরা একটু দেখবো। আর্টিকেল 87টা দেখবো, যে ওটা বাজেটের কথা বলা আছে ওখানে। আর সবচেয়ে বেশি এখান থেকে আমরা যেটা গুরুত্ব দিয়ে পড়বো সেটা হচ্ছে আর্টিকেল 70। কেমন? হ্যাঁ। তো আর্টিকেল 70টা হচ্ছে যে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখবো। আর্টিকেল 70 পূর্বে কিভাবে ছিল, বর্তমানে কিভাবে আছে, এবং এখনো আর্টিকেল 70-র রিফরমেশন নিয়ে, প্রপোজাল নিয়ে অনেক আলাপ চলতেছে। সেগুলো আমরা একটু জেনে রাখার চেষ্টা করবো, কারণ ওখান থেকে সরাসরি প্রশ্ন আসে। কনস্টিটিউশনের প্রশ্নের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি, যে কনস্টিটিউশনের প্রশ্নের ক্ষেত্রে আপনার বা অ্যান্সার করার ক্ষেত্রে আপনার হচ্ছে যে একটা মিনিমাম একটা যদি হচ্ছে যে পলিটিক্যাল প্রুডেন্স আসলে দরকার হয়। কেন দরকার হয়? কারণ আপনি যখন এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করতে হন, যেমন আপনার প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে প্রশ্ন আসবে, প্রাইম মিনিস্টারের ক্ষমতা নিয়ে প্রশ্ন আসবে, বা আপনার সেপারেশন অফ পাওয়ার নিয়ে প্রশ্ন আসবে। তো সেখানে আপনার ওই প্রুডেন্সটা আসলে যদি থাকে, সেটা আসলে আপনাকে অনেক দূর আগায় নেবে প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে। কেমন? হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো এটা গেল আমাদের পার্লামেন্ট পার্ট। এরপরে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, যেখান থেকে মানে ম্যান্ডেটরিলি প্রশ্ন আসবে বা আসার কথা, না আসলে সেটা দুঃখজনক, সেটা হচ্ছে জুডিশিয়ারি যে পার্টটা। এই জুডিশিয়ারি পার্টটা হচ্ছে যে একদম মানে কি বলে এটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে। কেমন? হ্যাঁ, যেহেতু আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা দিচ্ছি, সুতরাং জুডিশিয়ারি পার্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে এটাকে যত ভালোভাবে পড়ে রাখা যায়, এখানকার প্রত্যেকটা আর্টিকেল 1 by 1 মনে রাখতে হবে, যে কোন আর্টিকেলে কি বলা আছে, এটা মনে রাখতে হবে। আমাদের চিফ জাস্টিস কিভাবে অ্যাপয়েন্ট হয়, আমাদের হচ্ছে যে অন্য জাস্টিসদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়, তারপর সেখানে কনসালটেশনের কথা বলা আছে। আমাদের নতুন একটা আইনই আসছে আসলে, হ্যাঁ, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের একটা আইন আমরা পাইছি। তাদের জুরিসডিকশন কি, হাইকোর্ট ডিভিশনের জুরিসডিকশন কি, অ্যাপিলেট ডিভিশনের জুরিসডিকশন কি, রিট জুরিসডিকশন কি, হোয়াট ইজ কমপ্লিট, যে ডক্টরিন অফ কমপ্লিট জাস্টিসও জানতে হবে, স্ট্রেয়ার ডিসাইসিস কি। এরপরে হচ্ছে যে আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন বহাল আছে, তো সুতরাং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আমাদের একটু পড়াশোনা করতে হবে। ওটার ফরমেশন নেই, তাদের কাজ নেই, কিভাবে কাজ করবে সেগুলো নিয়ে একটু জানতে হবে। প্লাস আপনার হচ্ছে যে আমাদের যে অন্যান্য যে কোর্ট গুলো, তারা কিভাবে সুপ্রিম কোর্টের অর্ডার পালন করবে সেটা আমাদেরকে জানতে হবে। অ্যাডভাইজারি জুরিসডিকশন কি সেটা বুঝতে হবে। এই পড়াগুলো হচ্ছে যে একদম আউট অ্যান্ড আউট পড়া থাকতে হবে, কারণ হচ্ছে যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং আসেই। বেসিক্যালি জুডিশিয়ারি থেকে একটা প্রশ্ন থাকবে, সেটা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স নিয়ে থাকুক, আর হচ্ছে যে আপনার কি যেন বলে অন্য কোনো বিষয় নিয়ে থাকুক, সেখান থেকে একটা প্রশ্ন আপনি ম্যান্ডেটরিলি পাবেন। কেমন? হ্যাঁ। তারপরে হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে রুল মেকিং পাওয়ার, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আর তারপরে হচ্ছে যে আপনার আপিল বিভাগে যে রিভিউ পাওয়ার, সেটা গুরুত্বপূর্ণ। তো আমরা হচ্ছে যে এই আর্টিকেল গুলোকে একটু খেয়াল করবো। এখানে একদম প্রত্যেকটা আর্টিকেল, ইচ এন্ড এভরি আর্টিকেল আপনাকে পড়ে রাখতে হবে। যেমন এই পার্টটা খুব হাইলি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে জুডিশিয়াল রিভিউ অ্যান্ড রিট জুরিসডিকশন। রিট জুরিসডিকশনটা যেটা আমরা বললাম, যে আর্টিকেল 102 এর 2-তে সেখানে কি কি রিট বলা আছে, এবং আপনারা যখন প্রিলি প্রিপারেশন নেবেন তখন আপনি একদম হচ্ছে যে মানে 102 এর 2 এর এর 1 এভাবে মনে রাখতে হবে। কেমন? হ্যাঁ। কোথায় আমাদের কনস্টিটিউশনে কিন্তু রিট অফ প্রহিবিশন দিয়ে আগে শুরু। কেমন? হ্যাঁ। তো কোনটা রিট অফ প্রহিবিশন, রিট অফ ম্যান্ডামাস কোথায় বলা আছে, রিট অফ প্রহিবিশন কোথায় বলা আছে, আপনার হচ্ছে যে রিট অফ কোয়ারেন্টো কোথায় বলা আছে, তারপর হচ্ছে রিট অফ হেভিয়াস কর্পাস কোথায় বলা আছে, এগুলো আপনি পড়বেন। এবং এটার সাথে হচ্ছে রিলেটেড যে কেস ল গুলো আছে, সেগুলো আপনি অনেক বেশি কেস ল, আমি কেস লতে এখনো আসিনি। কেস ল আপনি বেসিক্যালি হচ্ছে যে যেগুলা অনেক বেশি কমন, ওই কেসগুলোই পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনাকে হচ্ছে যে মানে অনেক ভারী ভারী কেস বা কেস খুঁজতে হবে না। যে কেসগুলো আপনি পড়তে গেলে সামনে আসবে, সেগুলাই দেখবেন। কেস আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে না। মানে এখানে আমি কয়েকটা কেস মেনশন করছি, এর বাইরেও আছে, নাই যে সেরকম না। যেমন মার্বেল ভার্সেস মেডিসিন, কাজী মুখলিসুর রহমান বা মহিউদ্দিন ফারুক কেস, সাইফুল আলম দিলদার কেস, অ্যাডভোকেট আসমানি আমাদের 16 অ্যামেন্ডমেন্ট যে কেসটা। কেমন? হ্যাঁ। লিবার্টি প্যাশন ভার্সেস অ্যাকর্ড ফাউন্ডেশন, এই কেসটা একটু গুরুত্বপূর্ণ এই কারণে, এই কেসটা হচ্ছে যে আপনার আমাদের যে জুডিশিয়াল রিভিউ কি বলে
ক্ষমতা বা রিটের যে ক্ষমতা সেটাকে হচ্ছে যে এক্সটেন্ড করছে কোর্ট করে। আমরা জানি যে রিট জুরিসডিকশন জেনারেলি এক্সারসাইজ করা যায় হচ্ছে যে পাবলিক অথরিটির এগেইনস্টে, কিন্তু এখানে কোর্ট হচ্ছে যে প্রাইভেট কোনো প্রতিষ্ঠান তার এগেইনস্টেও হচ্ছে যে মানে রিট জুরিসডিকশন অ্যাভেলেবল করাটা চেষ্টা করছে। সেটা নিয়ে কোর্ট একটা নিজস্ব ব্যাখ্যা আছে, সেটা আমরা পড়তে গেলে তখন দেখব যে লিবার্টি প্যাশন ভার্সেস অ্যাকওয়ার্ড ফাউন্ডেশন। তো এভাবে আপনারা হচ্ছে যে তারপরে জুডিশিয়াল রিভিউ নিয়ে আমাদের খুবই ফেমাস কেস মারবারি ভার্সেস মেডিসিন আমাদেরকে পড়তে হবে, যেখানে কি বলা আছে সেটা আপনি যখন পড়বেন আপনার এমনি একটা আইডিয়া হয়ে যাবে। এবং এই পার্টগুলো থেকে বা রিড থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, মানে যে কোনো জুডিশিয়ারিতে আসলে গুরুত্বপূর্ণ এগুলো। জুডিশিয়াল রিভিউ এবং রিট জুরিসডিকশন একটু নিচে যাব। ওকে, এরপরে হচ্ছে যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে লোয়ার জুডিশিয়ারি। লোয়ার জুডিশিয়ারি ক্ষেত্রে আপনি হচ্ছে যে আর্টিকেল 114, 115, 116, 116A এই চারটা আর্টিকেল খুব ভালো করে জানতে হবে। তাদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়, লোয়ার জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কেমন? হ্যাঁ, এবং হচ্ছে যে আমাদের জুডিশিয়ারি যে ইন্ডিপেন্ডেন্ট এটার কনস্টিটিউশনাল ডিসকাভার, কনস্টিটিউশনে আসলে কোন কোন আর্টিকেলে আসলে আপনি যদি ডিসকাস করেন আমরা আসলে এই জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সটাকে খুঁজে পাবো। এবং হচ্ছে যে মাজদারেশন কেসটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। এবং হচ্ছে যে একটা প্রশ্ন আসে সামটাইমস যে আর্টিকেল 109 আসলে লোয়ার জুডিশিয়ারির যে ইন্ডিপেন্ডেন্স সেটাকে আসলে হ্যাম্পার করে কিনা। তো এটা আসলে করে না, সেটা আমরা বুঝবো পরে, ওটা হচ্ছে বিষয়। বাট লোয়ার জুডিশিয়ারিটা ভালো করে জানতে হবে, কারণ আমরা যদি লোয়ার জুডিশিয়ারির পরীক্ষা দিতে যাই সুতরাং লোয়ার জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স নিয়ে একটা প্রশ্ন আসতে পারে যে লোয়ার জুডিশিয়ারি আসলে কতটুকু ইম্পর্টেন্স, কি রকম ইম্পর্টেন্স, এটা জানতে হবে। এরপরে হচ্ছে যে আপনার যেটা সেটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার কি? বেসিক স্ট্রাকচার আপনি বেসিক স্ট্রাকচার আমাদের সবার অলরেডি আইডিয়া আছে যে কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট করার ক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু জায়গা আছে যে জায়গাগুলো অ্যামেন্ড করা যায় না। এখন এই বেসিক স্ট্রাকচারের ধারণাটা প্রথম আসছে আপনার হচ্ছে যে এই পাকিস্তানেই, সেটা হচ্ছে যে আব্দুল হক কেস, ফজলুল কাদের চৌধুরী ভার্সেস আব্দুল হক, এই ধরনের একটা কেসে প্রথম বেসিক স্ট্রাকচার নিয়ে একটা ধারণা আসছে। পরবর্তীতে আপনার হচ্ছে যে ইন্ডিয়ান হচ্ছে যে একটা কেস আছে সম্ভবত শঙ্করী প্রাসাদ কেস। তো শঙ্করী প্রাসাদ কেসই হচ্ছে যে ওরা ফজলুল কাদের চৌধুরী কেসটাকে রেফারেন্স হিসেবে টেনে আছে, বাট ওখানে ওরা আসলে সরাসরি কিছু বলে নাই, মানে কোনো জুডিশিয়াল আসলে সেরকম কোনো ডিসিশন আসে নাই। মিনার্ভা মিলস কেসও আলাপ হয়েছে। আর সর্বশেষ বেসিক স্ট্রাকচার নিয়ে ডিটেইল একটা আলাপ বা ডিটেইল একটা ডিসিশন আসছে কেশবানন্দ ভারতী কেসে। আমাদের এখানে আসছে আনোয়ার হোসেন চৌধুরী কেসে, ফিফথ অ্যামেন্ডমেন্ট কেসও বেসিক স্ট্রাকচার নিয়ে আলাপ আছে, সেভেন্থ অ্যামেন্ডমেন্ট কেসও আছে, ইভেন 16 অ্যামেন্ডমেন্ট কেসও হচ্ছে যে কোর্ট যখন হচ্ছে যে ওই আপনার ইয়েটা বাতিল করছে, ওই সংশোধনীটা বাতিল করছে, সে আসলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স একটা বেসিক স্ট্রাকচার ধরেই সে আসলে বাতিল করছে। আপনি কেসগুলো মেনশন করতে পারেন, বেসিক স্ট্রাকচার নিয়ে আমাদের একটা আইডিয়া আছে, আমরা পড়তে গেলে আরো আইডিয়া পাবো। এটা হচ্ছে বিষয়। অ্যামেন্ডমেন্ট গুলো আমরা কিভাবে পড়বো? অ্যামেন্ডমেন্ট গুলো বেসিক্যালি আপনি যখন অ্যামেন্ডমেন্ট পড়বেন তখন কোন অ্যামেন্ডমেন্টে কি কি অ্যামেন্ড হয়েছে শুধু সেটা জানলেই হবে। আর কয়েকটা ক্ষেত্রে যে অ্যামেন্ডমেন্ট গুলো বাতিল হয়েছে সে বাতিল হওয়ার মামলাগুলো কি কি সেগুলো একটু জেনে রাখবেন। ফিফথ অ্যামেন্ডমেন্ট কেস, সেভেন্থ অ্যামেন্ডমেন্ট কেস, এইথ অ্যামেন্ডমেন্ট কেস, 13 অ্যামেন্ডমেন্ট কেস, 16 অ্যামেন্ডমেন্ট কেস। হ্যাঁ, এগুলো একটু জেনে রাখতে হবে যে কোন অ্যামেন্ডমেন্ট কোন কেসের মাধ্যমে বাতিল হয়েছে, কেমন? হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর পরবর্তী যেগুলা ইমার্জেন্সিটা আপনি ওই যে বললাম আপনি যখন আর্টিকেল পড়বেন তখন এগুলো আসলে আপনার এমনিই পড়া হয়ে যাবে, কেমন? আর আরেকটা বিষয় একটু গুরুত্ব দিয়ে পড়বেন, সেটা হচ্ছে ইলেকশন কমিশন। এখান থেকে প্রশ্ন আসে, অহরহ প্রশ্ন আসে। ইলেকশন কমিশন গুরুত্বপূর্ণ এবং এখনকার বাস্তবতা আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনার সরাসরি প্রশ্ন আসতেই পারে। 17তম সম্ভবত আসছিল বা আসেনি, আমার মনে নেই এই মুহূর্তে। তো হচ্ছে যে ইলেকশন কমিশনের স্বাধীনতা আমরা কিভাবে কি যেন বলে নিশ্চিত করতে পারি, ইলেকশন কমিশন কিভাবে গঠন হয়, এগুলা নিয়ে প্রশ্ন 17তমতে তো এটা আসছে। আসছে। জি জি, 17তমতে আসছে। আচ্ছা, হ্যাঁ। তো হচ্ছে যে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা এখন যেহেতু হচ্ছে যে আমাদের নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক বা ডেমোক্রেসি কেন্দ্রিক আলাপ অনেক বেশি, ফলে এগুলা প্রশ্নে দিতেই পারে, অসম্ভব কিছু না। তারপরে লোকাল গভর্নমেন্ট নিয়ে পড়াশোনা করবেন। লোকাল গভর্নমেন্ট নিয়ে আপনি হচ্ছে যে আর্টিকেল 59 আর 60 পড়বেন, এনাফ আমার মনে হয় আর কি। বা হচ্ছে যে কি যেন বলে সেটার সাথে আপনি আর্টিকেল 11 কে হয়তো কানেক্ট করতে পারেন, এটা হচ্ছে বিষয়। তারপরে বিজিএসসিটা, বিজিএসসি এখান থেকে হচ্ছে যে মাঝে মাঝে আসে
একবার বা দুইবার আসছে সর্বোচ্চ বিজিএসসি থেকে প্রশ্ন। তো আপনারা একটু জেনে যাবেন আর কি যে বিজিএসসির গঠন কিভাবে হয়, ফাংশনিং কিভাবে হয়, বিজিএসসির মেম্বারদের রিমুভাল কিভাবে হয়, এই প্রশ্নটা আসছে যে বিজিএসসির মেম্বারদের রিমুভাল কিভাবে হয়, তাদের কোয়ালিফিকেশন কি, এগুলো একটু জেনে রাখতে হবে। তারপরে হচ্ছে যে আপনার কনস্টিটিউশনাল ডক্ট্রিন, এই ডক্ট্রিনই আমরা অনেক বেশি টেনশনে থাকি। হ্যাঁ, যে মনে হয় যেন ডক্ট্রিন থেকে কি জানি কি চলে আসে। তো ডক্ট্রিন গুলো আমরা একটু পড়ার চেষ্টা করবো যতদূর পারা যায়। এখন কনস্টিটিউশনাল ডক্ট্রিন অনেক আছে। হ্যাঁ, অনেক ধরনের ডক্ট্রিন আছে, এমন কিছু ডক্ট্রিন আছে যেগুলা মানে আমরা হয়তো প্রশ্নে আসবে কিন্তু আমরা আগে শুনিও নাই, ওগুলা দেখে মানে ঘাবড়ানো যাবে না। ধরেন ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ, বা ডক্ট্রিন অফ এফিকেসি, ডক্ট্রিন অফ সেভিয়ারিটি, বা ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন, ভাই জুডিশিয়াল। যে এইবার যেটা আসছিল ওইটা আপনি লিখতে পারছিলেন না, যে ডিসমেম্বারমেন্ট না কি জানি একটা বলে আসছিল। আমি আসতেছি, হ্যাঁ। বা হচ্ছে যে ডক্ট্রিন অফ হচ্ছে যে জুডিশিয়াল, কি বলে এটাকে, মিস করে গেছি আমি শব্দটা, যাই হোক। এবার একটা প্রশ্ন আসছে, যেমন প্রশ্ন হচ্ছে কনস্টিটিউশনাল ডিসমেম্বারমেন্ট, এইটা অনেকের জন্য নতুন ছিল। হ্যাঁ, যে হোয়াট ইজ কনস্টিটিউশনাল ডিসমেম্বারমেন্ট। তো অ্যাকচুয়ালি ডিসমেম্বারমেন্ট তাহামরি কিছু না, মানে সেটা হচ্ছে যে কোন এক সময় সুযোগ হলে আমি অন্য কোনো ফোরামে আলাপ করবো যে আমরা আসলে কনস্টিটিউশনাল ডিসমেম্বারমেন্ট একটা ফ্যান্সি ওয়ার্ড, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটা অনেকেই আসলে শব্দটা দেখে একটু ঘাবড়াই গেছে, কারণ এই শব্দটার সাথে অনেকেই পরিচিত না, এটা ট্রু। আমরা একাডেমিক লেভেলে শুধু দু একজন টিচার যারা হচ্ছে যে খুব নিজেরা মানে কি যেন বলে, যাচিত হয়ে যদি পড়ান তখন মাত্র স্টুডেন্টরা জানতে পারে। আর এটা খুবই রিসেন্ট একটা আইডিয়া, কনস্টিটিউশনাল ডিসমেম্বারমেন্টটা, ফলে অনেকেই ধরতে পারে না, স্বয়ং আমিও পারি নাই, এটা ট্রু। মানে আমি বুঝি নাই। আমার পাশে একজন ভাই ছিল, উনি আমাকে জিজ্ঞেসও করছে যে এটা কি আমরা আগে কোথাও দেখছি কিনা। আমি বলছি, না এটা আসলে আমি আগে কোথাও দেখি নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। আপনি ডক্ট্রিন গুলো একটু জানার চেষ্টা করবেন। তারপর হচ্ছে রুল অফ ল, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হিউজ। রুল অফ ল থেকে আমরা রুল অফ ল এর ডাইসের যে থিওরি আছে, ভেরি ফেমাস এভি ডাইসে, ওনার থিওরি ক্রিটিসিজম, তারপর রুল অফ ল এর যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা আমরা দেখব। বাংলাদেশ সংবিধানে কোথায় কোথায় রুল অফ ল নিয়ে আলাপ করা আছে সে আর্টিকেল গুলোকে হচ্ছে যে আমরা একটু দেখব, কোন কোন আর্টিকেল গুলো রুল অফ ল এর ভায়োলেশন সেগুলো একটু বের করে রাখবো আমরা। তারপর হচ্ছে রুল অফ ল এর সাথে রুল বাই ল এর একটা যে মানে পার্থক্য, সেটা আমরা একটু দেখে রাখবো। মানে রুল অফ ল নিয়ে একটা প্রিসাইজ একটা আইডিয়া থাকতে হবে, কারণ আপনার হচ্ছে যে ওই যে প্রশ্ন তো একক কম হয়, বুঝতে পারছেন? মানে আপনি দেখা গেছে যে রুল অফ ল থেকে আপনি সিঙ্গেল একটা প্রশ্ন পাওয়া কঠিন হবে, অন্য কোনো একটা টপিকের সাথে রুল অফ লটাকে লেজুর হিসেবে দিয়ে দিতে পারে, তখন দেখা গেছে যে শুধুমাত্র এই অংশটার জন্য আপনি প্রশ্নটা অ্যান্সার করতে পারতেছেন, বা আপনাকে একটা অংশ ছেড়ে ছেড়ে আসতে হচ্ছে। সে কারণে একটা প্রিসাইজ একটা আইডিয়া থাকলে ভালো, কি যে আপনি অন্তত লিখে আসতে পারবেন। আর এটার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যদি আপনি কনস্টিটিউশনের আর্টিকেল গুলো সবচেয়ে ভালো জানেন, তাহলে যেখান থেকেই প্রশ্ন আসবে, হুইচ এভার দ্য টপিক, কেমন, হ্যাঁ, আপনি অ্যান্সার করে আসতে পারবেন সেটা। ফলে আপনি সবার আগে ফোকাস করবেন আর্টিকেলে, যে আমাকে আর্টিকেল গুলো ভালো করে জানতে হবে। আপনি যদি আর্টিকেল ভালো করে জানেন, যেখান থেকে প্রশ্ন আসুক আপনি লিখে আসতে পারবেন। কিন্তু আপনি যদি আর্টিকেলে ল্যাক অফ নলেজ থাকে, বা আর্টিকেলে যদি জানাশোনা কম থাকে, তাহলে প্রশ্ন একটু এদিক থেকে সেদিক হলে আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন, বা মনে হবে যে আমি বোধহয় পারি না এটা, কিন্তু আসলে আপনি পারেন। তো এই কারণে আমি প্রাইমারিলি ফোকাস করতে বলবো আর্টিকেলে। আপনারা সবার আগে আর্টিকেল পড়ে শেষ করবেন, আর্টিকেল গুলো জেনে শেষ করবেন। আমি যেভাবে বলছি যে আর্টিকেলের ওয়ার্ডিংস খেয়াল করবেন, যে কোন আইন হচ্ছে যে ওই যে কি যেন বলে, এভরি ওয়ার্ড অফ ল ইজ এ ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন, কেমন, হ্যাঁ। তো ফলে আপনাকে শব্দগুলো খেয়াল করতে হবে, কিওয়ার্ড গুলো বের করে রাখতে হবে। তারপর অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, আপনি আর্টিকেল পড়লে এনাফ, কেমন, হ্যাঁ। এরপরে হচ্ছে যে একেবারেই ভেরি রিসেন্ট যেটা, সেটা হচ্ছে যে প্রপোজালস অফ কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন, কেমন, হ্যাঁ। কনস্টিটিউশন রিফর্ম কমিশন, এখন যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে, এটা আপনি একটু দেখে যাবেন বা একটু দেখে রাখবেন। কেন? কারণ হচ্ছে যে মানে আমাদের এগুলা সংবিধানে ধরেন আসলো না, হয়তো রাজনৈতিক বাতাবরণের মধ্যে পড়ে এই সংশোধনী গুলো নাও আসে যদি সংবিধানে, কিন্তু আপনার সাংবিধানিক পরিসরে আলাপগুলো আজীবনই থেকে যাবে। এখন যে রিফর্ম গুলো আসছে, রিফর্ম কমিশনের রিপোর্টটা আমি দেখলাম কোথাও একটা প্রিসাইজ করে ওরা লিখে রাখছে। তো ওইটা একটু আপনারা দেখে রাখবেন, যে নতুন নতুন কি রিফর্ম, যেন আমাদের মূলনীতিতে কিছু চেঞ্জ আনার চেষ্টা করছে। আপনার কি যেন বলে ওখানে, মনে হয় ওই যে সাম্য, মানবিক মর্যাদা, এই জিনিসগুলোকে অ্যাড করতেছে, বা প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের পাওয়ার ব্যালেন্স করার চেষ্টা করতেছে। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের আরেকটা হাউস করার আলাপ চলতেছে, কেমন, হ্যাঁ। আবার আপনার হচ্ছে যে নারী সদস্য 100 আরো 100 ইনক্রিজ করার আলাপ হচ্ছে।
তো এই প্রপোজেস গুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে, হ্যাঁ, যে কি কি প্রপোজেস আসলে আমাদের মানে লিগ্যাল পরিসরে হচ্ছে যে আলাপ আছে, যে আমরা হচ্ছে যে এই সংশোধনীগুলো চাই, এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতি আসলে এই বিষয়গুলোকে কেন্দ্র করে আবর্তিত হবে, সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, সেটা অলরেডি দৃশ্যমান। হ্যাঁ, তো এই কারণে এই যেগুলো জেনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসতেই পারে, যেহেতু একেবারে ভেরি রিসেন্ট ইস্যুস, ওরা মনে করতেই পারে যে আমরা এখান থেকে একটা প্রশ্ন অ্যাড করে দিব, এটা সম্ভব। আমি বেসিক্যালি আপনারা দেখবেন যে এই টপিকের যে লিস্ট, এখানে যে যেগুলো আমি একটু হাইলাইট করে গেছি, এই টপিকগুলো প্রশ্ন অনেক বেশি রিপিট, ফলে আপনারা যদি এই টপিকগুলো যদি ভালো করে পড়েন, গুরুত্ব দিয়ে পড়েন, একটা আমার কাছে মনে হয় যে আপনি অ্যান্সার করে আসতে পারবেন, ভালো মতো অ্যান্সার করে আসতে পারবেন। এবার হচ্ছে যে পরের যে বিষয়, সেটা হচ্ছে যে বই বই নিয়ে আমাদের অনেক বেশি একটা আলাপ থাকে, যে আমি আসলে বইয়ের সাজেশন দেওয়াটা পার্সোনালি প্রেফার করি না, কারণ হচ্ছে যে আমি যে বইটা পড়ে কমফোর্ট ফিল করবো, আপনি সেটা পড়ে কমফোর্ট ফিল নাও করতে পারেন, যেমন হ্যাঁ। তো অনেকেই দেখবেন আপনি শুধু আব্দুল হালিম পড়েই সে স্যাটিসফাইড, তার কাছে মনে হচ্ছে যে আর কিছু লাগে না, বেসিক্যালি লাগে না। হ্যাঁ, আপনি যদি আব্দুল হালিমটা ভালো করে পড়েন বা জসিম আলী চৌধুরী ভালো করে পড়েন, আপনার অন্য অন্য কোনো বইয়ের উপরে আপনার তখন ফুললি ডিপেন্ড করতে হবে না। ওকে, আপনি একটা বই আবার সব তথ্য পাবেন তাও কিন্তু না। তো বেসিক্যালি এখানে আমি আমাদের যেগুলো জনপ্রিয় চারটা বই, আব্দুল হালিম, জসিম আলী চৌধুরী, মোতাসিম বিল্লাহ আর মাহমুদুল ইসলাম। মাহমুদুল ইসলামের বইটা অনেক মোটা, তো এটা হচ্ছে যে একটু কারো শখ থাকলে নিতে পারেন আর কি, অনেকেই নেয় অনেকেই নেয় না, এটা হচ্ছে বিষয়। বাট আব্দুল হালিম বা জসিম আলী চৌধুরী এই দুইটা থেকে যে কোনো একটা অন্তত আপনারা রাখবেন, হ্যাঁ। আহ, রাখলে হচ্ছে, কারণ এগুলো অনেক বেশি ডিটেইল আলাপ করে, তো ফলে এই বইগুলো হচ্ছে দরকার হবে, যে কোনো একটা বই। আর এরপরে হচ্ছে যে আমি যেন বলে সহজ ভাবনার সংবিধান, মুতাসিম বিল্লাহ, এই বইটাও আমি হচ্ছে যে ফলো করছি, এটাও হচ্ছে যে আপনারা পড়তে পারেন। এখানে এই বইটার একটা মানে সুবিধা কি, এই বইটার সুবিধা হচ্ছে যে এটা অনেকটাই জুডিশিয়ারি বেসড। এই যে সহজ ভাবনার সংবিধান, মুতাসিম বিল্লাহ, ওনার বইটা জুডিশিয়ারি বেসড, তো ফলে অনেকেই বইটা পড়ে কমফোর্ট ফিল করে, এটা আপনারাও দেখতে পারেন, সমস্যা নেই। এখানে আমি যে বইয়ের তালিকা দিলাম, আপনার যেভাবে ভালো লাগে, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন, সেটা আপনি পড়তেই পারেন। যেমন অনেকের কাছে জসিম আলী চৌধুরী ভালো লাগে না, আব্দুল হালিম ভালো লাগে, কারো কাছে আব্দুল হালিম ভালো লাগে না, জসিম আলী ভালো লাগে। যে কোনো একটা বই আপনাদের ভালো করে পড়বেন, এরপরে এক্সট্রা ইনফরমেশন নেওয়ার জন্য আপনি আরেকটা বইয়ে তখন ডিটেইল পড়তে হবে না, জাস্ট যে ইনফরমেশন গুলো গ্যাপ আছে সেখান থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করে দিতে পারেন, কেমন? হ্যাঁ, তো এইটা হচ্ছে যে সংবিধান নিয়ে আমাদের মোটামুটি একটা ডিসকাশন আর কি, যে আমরা আসলে সংবিধান থেকে কি পড়বো, কতটুকু পড়বো, সেটা হচ্ছে যে বিষয়। এবং আমি আবারও বলবো যে আর্টিকেল হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনি আর্টিকেলে ফোকাস করবেন, মূল সংবিধানে ফোকাস করবেন, ওইটা যখন আপনি ফোকাস করবেন আপনার 70% প্রিপারেশন হয়ে যাবে। আপনি মূল আর্টিকেল পড়ে এরপর আপনি বইতে আসবেন, বইতে এসে এবার আপনি এখানে আমি যে জিনিসগুলো হাইলাইট করে দিছি, বা যেগুলো হাইলাইট নাই, যে টপিকগুলো আছে আপনি ওগুলো চ্যাপ্টার ওয়াইজই পেয়ে যাবেন, মানে চ্যাপ্টার ওয়াইজ ওগুলো সুন্দর করে বইগুলোতে আলাপ করা আছে, আপনি বইগুলোতে পড়ে নিতে পারেন, বা কোথাও কোচিং করলে সেটা ভিন্ন হিসাব, সেখানে পড়ে নিতে পারেন। কিন্তু টপিক এগুলাই, ঘুরে ফিরে এগুলো থেকেই প্রশ্ন বেশি আসে। আমি যেগুলো হাইলাইট করছি বলবো যেগুলো একটু গুরুত্ব দিয়ে দেখবেন, এই জন্য কারণ আপনি যখন কোশ্চেন অ্যানালাইসিস করবেন তখন আপনি দেখবেন যে এই টপিকগুলো রিপিটেটিভ অনেক বেশি, এগুলো থেকেই প্রশ্ন আসে, কেমন? হ্যাঁ, এটা। আর একটা প্রশ্ন আসছে যে সেটা হচ্ছে যে বাংলাদেশ জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সের কারেন্ট সিচুয়েশন আনতে হলে কি কি স্টেপ নেওয়া যেতে পারে পাকিস্তানে, যেখানে জুডিশিয়ারি ডিসিশনে গভর্নমেন্ট ফল করে। দেখেন, বাংলাদেশ জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে আহ, আপনি স্বাধীন মনে করেন, যে আপনার স্বাধীনতার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে কি যেন বলে, ইকোনমি, কেমন? হ্যাঁ, তো আপনি যদি হচ্ছে যে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে কোনো প্রতিষ্ঠানের স্বাধীন হওয়ার আসলে বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে যে মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, কেমন? আমাদের জাজদের এমনিতে অনেক ইন্ডিপেন্ডেন্সের কথা বলা আছে, কেমন? হ্যাঁ, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স, ইন্টারনাল ইন্ডিপেন্ডেন্স, এই ধরনের চার ধরনের ইন্ডিপেন্ডেন্সের কথা বলা আছে। বাট আপনি যদি একটা এজ এ প্রতিষ্ঠান, কেমন, একটা প্রতিষ্ঠান হিসেবে আপনি যদি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করতে চান, শুধু জুডিশিয়ারি না, যে কোনো অর্গানেরই ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করার প্রাইমারি ক্রাইটেরিয়া হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা। তো ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা যদি না থাকে, আপনি আসলে কোনো প্রতিষ্ঠানে ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করতে পারবেন না। ফলে আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে আমি ব্যক্তিগত মনে করি সবচেয়ে বড় হিন্ড্রেন্স হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা, এটা আমি পার্সোনালি মনে করি আর কি।
এবং আপনি দেখবেন যে আমাদের বিটিভির বাজেট জুডিশিয়ারি থেকে বেশি। কেমন? হ্যাঁ। আপনি আমাদের কোর্টগুলোতে যান, খুবই বাজে অবস্থা। বা সুযোগ সুবিধার কথাও যদি আপনি চিন্তা করে দেখেন, অলরেডি যথেষ্ট বাজে অবস্থা। তো ফলে ওই বাজে অবস্থায় রেখে আপনি যদি হচ্ছে যে মানে শুধুমাত্র থিওরিটিক্যালি আলাপ দিয়ে যান, এবং সংবিধানে আপনি লিখে রাখেন যে জুডিশিয়ারি স্বাধীন, তার মানে জুডিশিয়ারি স্বাধীন তা কিন্তু না। কেমন? হ্যাঁ। কারণ কনস্টিটিউশন ইজ এ মেয়ার পলিটিক্যাল ডকুমেন্ট। রাষ্ট্রের চর্চার ক্ষেত্রে বা রাষ্ট্রের প্র্যাকটিসের ক্ষেত্রেও আপনি আসলে জুডিশিয়ারিকে স্বাধীন দেখতেছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। তো আমি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখি। ফলে আপনি কি কি স্টেপ যে বলতেছেন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা, আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে আমাদেরকে একটা নিজস্ব সেক্রেটারিয়েট তৈরি করা, যেখানে আসলে জুডিশিয়ারির কর্মকর্তাদের যে আপনার হচ্ছে যে কি যেন বলে অ্যাপয়েন্টমেন্ট বা তাদের হচ্ছে যে সুযোগ সুবিধা সব ওই সেক্রেটারির মাধ্যমে নিশ্চিত হবে, মানে ওই সচিবালয়ের মাধ্যমে নিশ্চিত হবে। ওই জন্য এটা থাকলেও আমাদের জন্য ভালো, তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট নিশ্চিত হয়। কেমন? হ্যাঁ। তো এইটা হচ্ছে যে একটা কয়েকটা রিকোয়ারমেন্ট আমি বললাম। আর আপনি হচ্ছে যে পাকিস্তান জুডিশিয়ারির উদাহরণ দিচ্ছেন। দেখেন, পাকিস্তান জুডিশিয়ারি হচ্ছে যে দুনিয়ার সবচেয়ে কি যেন বলে বিদঘুটে জুডিশিয়ারি। আই হ্যাভ টু সে দ্যাট। মানে আপনি এই জুডিশিয়ারিকে কখনো দেখবেন এরা মিলিটারি শাসনের বৈধতা দিচ্ছে। মানে আপনারা এখানে যারা ফোর্থ ইয়ার কমপ্লিট করছেন, আই থিঙ্ক তারা চিফ জাস্টিস মনিরের নাম শুনে আসছেন। কেমন? হ্যাঁ। তো চিফ জাস্টিস মনির উনি হচ্ছে যে পাকিস্তান জুডিশিয়ারির একজন কি বলে খুবই ফেমাস একজন চিফ জাস্টিস। এবং উনি ওনার সময় হচ্ছে যে উনি এই সাবকন্টিনেন্টেই হচ্ছে যে কি যেন বলে অনেক বড় একজন জুডিস ছিলেন। সেই লোকও আপনি দেখবেন যে আইয়ুব খানের শাসনকে বৈধতা দিচ্ছে। কেমন? আবার এই জুডিশিয়ারিকে আপনি দেখবেন যে একটা সরকার ফালাই দিচ্ছে। ফলে দিস জুডিশিয়ারি ইজ ভেরি মাচ কনফিউজিং, যে ওরা কি চায় কখন কি চায়, হ্যাঁ, এটা বলা কঠিন। বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি আপনার হচ্ছে যে খুবই ফেমাস একটা কেস আছে, স্টেট ভার্সেস ডসো। তো ওই কেসটাতে দেখবেন যে তারা হচ্ছে যে মিলিটারি শাসনকে বৈধতা দিচ্ছে। আপনি দেখবেন যে মৌলভী তমিজুদ্দিন খান কেস, হ্যাঁ, তমিজুদ্দিন খান কেস, ওখানেও দেখবেন যে তারা মিলিটারি শাসনকে বৈধতা দিচ্ছে। আবার আপনি এমনও কেস পাবেন যেখানে সে বলছে যে, যেমন ধরেন হচ্ছে যে সম্ভবত নুসরাত ভুট্টো কেস। কেমন? হ্যাঁ, ইফ আই এম নট রং। আপনি ওখানে দেখবেন যে হচ্ছে যে মানে কি যেন বলে সে আবার মিলিটারি শাসনকে বলতেছে না, মিলিটারি শাসন বৈধ না। আপনি হচ্ছে যে পাবেন যে মেবি আয়েশা জিলানি কেস, ইফ আই এম নট রং, আমি নামগুলো ভুলে যাচ্ছি। ওই কেসে পাবেন যে সে বলতেছে না মিলিটারি শাসন বৈধ না। হুম। তো ফলে দিস জুডিশিয়ারি ইজ ভেরি মাচ কনফিউজিং। ওই জুডিশিয়ারিকে দিয়ে আপনি আসলে বাংলাদেশের জুডিশিয়ারিকে কম্পেয়ার করতে পারবেন না, বা বাংলাদেশের জুডিশিয়ারি নিয়ে কম্পেয়ার করা একটু কঠিন হবে। কেমন? হ্যাঁ, মানে দুনিয়াতে অন্যরকম অন্যরকম একটা জুডিশিয়ারি হচ্ছে পাকিস্তান জুডিশিয়ারি। বুঝতে ভাই পারছেন? একটা কোশ্চেন ছিল। জি জি, বলেন। ভাই বলতেছি যে এই কোশ্চেন ওই মানে যে গতানুগতিকের কথা বললেন এইভাবে আসলে মানে এখন কি আসলে একটু চেঞ্জ হচ্ছে না? মানে প্যাটার্ন মানে কেমন জানি মানে কোশ্চেন এই বিগত ২ বছরের কোশ্চেন দেখলে আর আগের কোশ্চেন গুলো দেখলে মানে এই ২ বছরের কেমন জানি একটু মানে চেঞ্জ হয়ে গেছে। যেমন শুনুন, এবার আমরা আমরা হচ্ছে যে এই যে ওই শব্দ দেখলি, মানে নতুন শব্দ আসলে আমরা একটু ভয় পেয়ে যাই। হ্যাঁ, আমরা মনে করি যে অনেক চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম না। আমার কথা বুঝতে তাহলে পারছেন? হ্যাঁ। এইটা দ্বারা আসলে কি বুঝাইছিল যে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সমন্বিত কর্ম সম্পাদনের স্বার্থে আইনসভা কর্তৃক প্রণীত আইনের সাংবিধানিক বৈধতা নির্ণয়ার্থে উচ্চ আদালতের যে নীতিসমূহ এগুলো মানে কোন বই থেকে আসছে? কোনো বইতেই নাই এগুলা। না কি হ্যাঁ, এগুলা? শুনেন, আপনি যখন হচ্ছে যে এই যে আপনাকে ওই যে আমি আমার আলাপের সময় একটা বিষয় খেয়াল বলছিলাম আপনাকে, যে আপনি রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলো সম্পর্কে আপনি জেনে যাবেন, রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলো আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, সেটা যখন আপনি বুঝে যাবেন, তখন আপনি আসলে হচ্ছে যে মানে কনস্টিটিউশনাল প্রিন্সিপালের ক্ষেত্রে কনস্টিটিউশনাল প্রিন্সিপালের একটা বেসিক জায়গা হচ্ছে যে সেপারেশন অফ পাওয়ার, তাই না? হ্যাঁ, আপনি সেটাকে ফোকাস করতে পারবেন। তো ফলে এখানে আপনার হচ্ছে যে নতুন কিছু শব্দরা নিয়ে আসতেছে, কিন্তু সেইটা নেসেসারিলি আপনার কনস্টিটিউশনকে চেঞ্জ করে দিচ্ছে না, এবং সেটা আপনার অ্যান্সারকেও আসলে অনেক বেশি চেঞ্জ করে দিবে তা কিন্তু না। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, জাস্ট ওরা হচ্ছে যে যেমন আপনি যে প্রশ্নটা পড়ছেন ওটা আবার একটু পড়েন তো প্লিজ। দেখেন হ্যাঁ, এটা হচ্ছে পরে আমি এটা বুঝলাম, বুঝছেন ভাই? এটা আসলে ওই সেপারেশন অফ পাওয়ার চ্যাপ্টার থেকে এইবার কোশ্চেন আসছে। ওইটা ছিল যে এরকম যে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সমন্বিত কর্ম সম্পাদনের স্বার্থে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সমন্বিত কর্ম সম্পাদনের স্বার্থে আইনসভা কর্তৃক প্রণীত আইনের সাংবিধানিক বৈধতা নির্ণয়ের উচ্চ আদালত যে নীতিসমূহ অনুসরণ করে থাকেন তা আলোচনা করুন।
ইয়েস, তাহলে এখন আপনি বুঝতেছেন জুডিশিয়াল রিভিউ নিয়ে কথা বলতেছে, সেপারেশন অফ পাওয়ার নিয়ে কথা বলতেছে, কেমন ক্লিয়ার? ফলে ওরা হচ্ছে যে জাস্ট ওই যে আমি বললাম যে কনস্টিটিউশন তার জায়গাতেই আছে, মানে এই প্রশ্নগুলো তো বাদ ধারণা তো এরকম না যে আমাদের সংবিধান চেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে, এখন পর্যন্ত তো সংবিধান তো অপরিবর্তিত অবস্থায় আছে, চেঞ্জ হলে তখন আমরা আলাপ অন্যভাবেও করতে পারবো, কিন্তু এখন পর্যন্ত সংবিধান আগের অবস্থায় আছে। ফলে প্রশ্ন আসলে যেভাবেই করুক না কেন সেটা আসলে ঘুরে ফিরে আপনাকে এই সংবিধানে নিয়ে আসবে। ফলে এই যে পার্লামেন্টের আইনের ক্ষেত্রে উচ্চ আদালতের সিদ্ধান্ত কিভাবে কাজ করবে, জুডিশিয়াল রিভিউ, সেপারেশন অফ পাওয়ার, এবার আপনি জুডিশিয়াল রিভিউ নিয়ে আলাপ করেন, সেপারেশন অফ পাওয়ার নিয়ে আলাপ করেন, সেপারেশন অফ পাওয়ারের ক্ষেত্রে আপনি কি যেন বলে চেক এন্ড ব্যালেন্স নিয়ে আলাপ করেন, এক্সিকিউটিভ কিভাবে রিলেটেড, পার্লামেন্ট কিভাবে রিলেটেড, জুডিশিয়ারি কিভাবে রিলেটেড, আপনি সেভাবে আলাপ করেন, দেখবেন আপনার খুবই অসাধারণ একটা অ্যান্সার রেডি হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। ক্লিয়ার? আর এই যে হ্যাঁ জি, আর এই যে এবারে যে বললেন না যে উপদেশমূলক, এই যে একটা বলছেন যে 109 নম্বর ধারা আসতে পারে আর্টিকেলটা, ওইটাও কিন্তু আসছে। ওইটা হচ্ছে খ নম্বর কোশ্চেনে ছিল যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের উপদেশমূলক এখতিয়ারের পরিধি, এই যে উপদেশে যে আর্টিকেল 109 একটু আগে বললেন না, আমি শুনতেছিলাম যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উপদেশমূলক এখতিয়ারের পরিধি ও অন্তর্নিহিত দর্শন ব্যাখ্যা করতো বাংলাদেশ সাংবিধানিকতাবাদ প্রতিষ্ঠার ভূমিকা উদাহরণ সহ আলোচনা করেন। আসলে ভাই ওই আর্টিকেলের জায়গায় থাকে আপনি আসলে মনে কোশ্চেনটা হয় ধরা খুব 106 কষ্টকর। আর 109 একটু গুলাই ফেলতেছেন, একটু খেয়াল করেন প্লিজ। এখানে বলছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উপদেশমূলক এখতিয়ারের পরিধি বাংলাদেশ ও সংবিধানের অন্তর্নিহিত। যে উপদেশমূলক এখতিয়ার সেটা কিন্তু হচ্ছে যে 106, কেমন? হ্যাঁ, হ্যাঁ 109 কিন্তু উপদেশমূলক এখতিয়ার না। অন্তর্নিহিত দর্শন, এবং আরেকটা কথা বলতে হ্যাঁ উপদেশমূলক এখতিয়ারের পরিধি ও অন্তর্নিহিত দর্শন। এই অন্তর্নিহিত দর্শনটা আমি কোনো জায়গায় পাইনি সংবিধানে। না না, এই যে অন্তর্নিহিত যে দর্শনটা আপনি যখন অ্যান্সার করবেন, হ্যাঁ অন্তর্নিহিত দর্শন অ্যান্সার করার ক্ষেত্রে তখন আপনাকে আবার ওই হচ্ছে যে কি যেন বলে কনস্টিটিউশনাল সুপ্রিমেসিতে চলে আসতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাকে জুডিশিয়াল রিভিউতে চলে আসতে হবে, তখন আপনি হচ্ছে যে সেই জায়গাটাতে এসে আপনি বলুন, এবং আপনাকে তখন আসতে হবে জুডিশিয়াল অ্যাক্টিভিজম, কেমন? হ্যাঁ, বা ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন। আমি এই প্রশ্নটা এটা যদি 17তম মতো না, হ্যাঁ হ্যাঁ 17 1 নম্বর হ্যাঁ কোশ্চেন। হ্যাঁ এই প্রশ্নটা আমি অ্যান্সার করছি, সেখান থেকেই আমি আপনাকে বলতেছি। তো আপনি হচ্ছে সেখানে ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন নিয়ে আলাপ করতে পারেন, যে আসলে উপদেশমূলক এখতিয়ার তাকে কেন দেওয়া হচ্ছে। আপনি দেখেন যে ওখানে একটা ওয়ার্ড আপনি একটু খেয়াল করেন, যে যেখানে হচ্ছে যে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত, কেমন? হ্যাঁ, ফলে আমরা কি করতেছি যে জুডিশিয়ারিকে, মানে জুডিশিয়ারির যে পার্টিসিপেশন রাষ্ট্রের পার্সপেক্টিভে, সে পার্টিসিপেশনটাকে আমি কি করতেছি আরো এনলার্জ করতেছি। হ্যাঁ, মানে আমরা তো ধরেন কমন ল এর ফলোয়ার, তাই না? বা কি যেন বলে, বেসিক্যালি আমরা একটা পজিটিভিস্ট অ্যাপ্রোচে আমরা হচ্ছে যে কনস্টিটিউশন তৈরি করি বা কনস্টিটিউশন ইন্টারপ্রেট করি, তাই না? তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা কি করতেছি, আমরা হচ্ছে একটা স্ট্রাকচারালিস্ট অ্যাপ্রোচের দিকে যাচ্ছি, যেখানে আমি বলতেছি যে না, আমার কনস্টিটিউশন নট অনলি যে, বা আমার সরি, আমার যে সুপ্রিম কোর্ট, সে নট অনলি হচ্ছে যে আপনার কি যেন বলে, তার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র আমি ল তৈরি করে দিব আর সেটা সে বাস্তবায়ন করবে, এছাড়া তার কোনো কাজ নেই। ব্যাপারটা সেরকম না, বরং আমি তাকে কি করতেছি, যেহেতু আমাদের, আমরা বলতেছি যে আমাদের ডেমোক্রেসি ভালনারেবল, ঠিক আছে? হ্যাঁ, এন্ড আমাদের মানে পলিটিশিয়ানস হচ্ছে যে কি বলে, হ্যাঁ, ইটস প্রোন টু বি কারাপ্টেড, তাই না? হ্যাঁ, তো সেই জায়গায় বলতেছি যে আপনি জুডিশিয়ারিকে এমন একটা, সে আসলে তখন কি করতেছে, রাষ্ট্রের যেগুলা পলিটিক্যাল কোশ্চেন সেগুলো নিয়েও সে হচ্ছে যে ইন্টারফেয়ার করতে পারতেছে। বা যেখানে হচ্ছে যে, যেমন আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টটা হয়েছে কিন্তু আর্টিকেল 106 এর আন্ডারে। বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকেই বলে যে ইন্টারিম গভর্নমেন্টের হচ্ছে যে সাংবিধানিকতা নাই, এটা সেটা আপনি যদি স্ট্রিক্ট কনস্টিটিউশনাল সেন্সে চিন্তা করেন, তাহলে সেটা একটা রং পারসেপশন হবে যে ইন্টারিম গভর্নমেন্টের মানে সাংবিধানিকতা নাই, আছে। এবং আপনার আর্টিকেল 106 এর আন্ডারে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে এটা করা হয়েছে। তার মানে 106টা হচ্ছে যে জুডিশিয়ারির জন্য কি করতেছে, একটা স্পেশালি ফর সুপ্রিম কোর্ট একটা প্লাড গেট ওপেন রাখতেছে। কি প্লাড গেট? যে সেটা হচ্ছে আপনার রাষ্ট্রের প্রত্যেকটা ইস্যুতে আইন থাকবে না। আমার কথা বুঝতে পারছেন? যেমন ধরেন 5 তারিখের পর আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি, সেখানে আমার কাছে ল নাই, তাই না? হ্যাঁ, আমার কনস্টিটিউশনে আমি সরাসরি কোনো সমাধান পাচ্ছি না, কিন্তু আমি পাচ্ছি কোথায় পাচ্ছি, 106-এ। 106 আমাকে বলতেছে যে তুমি কার কাছে যাও,
জুডিশিয়ারির কাছে যাও, সেই তোমাকে একটা সমাধান দিবে, এন্ড দ্যাট উইল বি ল। সেটা কিভাবে ল হবে? আন্ডার আর্টিকেল 111। বুঝতে পারছেন? হ্যাঁ। তো ফলে আপনি যখন এটা অ্যান্সার করতে যাবেন, ওই যে আমি বললাম যে আপনার পড়া থাকলে এই বিষয়গুলো আপনি কানেক্ট করে ফেলতে পারবেন যে কোনটা আসলে কিভাবে আসতেছে। সব ওয়ার্ডিংস গুলো দেখে অনেক জটিল মনে হয়, যে মনে হয় যেটা বিশাল কিছু, আসলে বিশাল কিছু না। ওই ক্যাজুয়াল জিনিসপাতি জাস্ট আমাদের পড়ার মধ্যে থেকেই আছে। আমাদেরকে খালি যেটা করতে পারতে হবে সেটা হচ্ছে কানেক্ট করতে পারতে হবে। কেমন? হ্যাঁ, যেমন আপনি আপনি ঠিকই যদি বলছেন। এই যে যে কোশ্চেনটা যে আপনি বললাম যদি আমি যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম বুঝেন, তাহলে আপনি 106 বুঝে যাবেন। আপনি যদি ডক্টরিন অফ পলিটিক্যাল কোশ্চেন বুঝেন, 106 বুঝে যাবেন। কেমন? হ্যাঁ। বা হচ্ছে যে রাষ্ট্রের পার্সপেক্টিভে আমরা জুডিশিয়ারিটাকে কোথায় দেখতে চাই, সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনি 106 বুঝে যাবেন, বা এই প্রশ্নটা আপনি বুঝে যাবেন। কেমন? যে আর কোনো প্রশ্ন কারো? এনিওয়ান প্লিজ। ভাইয়া, তার মানে হচ্ছে যে এই কোশ্চেনটা আপনার তো এবার আপনি তো রিকমেন্ডেড হয়েছেন এবার। হুম হুম। তার মানে হচ্ছে এই কোশ্চেনটা আপনারও মানে ওই হুবহু আমরা যেভাবে এক্সপেক্ট করি ওইভাবে আসলে বাঁধেনি, আপনিও ওইভাবে কানেক্ট করে করে লিখছেন আর কি, এবং সফল হ্যাঁ হয়েছেন হ্যাঁ, আর ওই কি, যে আমি এরকম। আমার আলাপের সময় একটা জিনিস বলে গেছি যে কনস্টিটিউশন আপনি যখন অ্যান্সার করবেন, তখন সেই জায়গায় আপনার যদি একটা মিনিমাম লেভেল অফ পলিটিক্যাল প্রুডেন্স থাকে, পলিটিক্যাল প্রুডেন্স মানে আপনি রাজনীতি বিশেষজ্ঞ হবেন সেটা আমি বোঝাচ্ছি না, মানে আপনি যদি রাষ্ট্রের এক্সিস্টিং কি বলে পলিটিক্যাল সিস্টেমটাকে আপনি কানেক্ট করতে পারেন, তাহলে আপনি কনস্টিটিউশনকে আরো ইজিলি কানেক্ট করতে পারবেন। এবং বেসিক্যালি প্রশ্নগুলো দেখেন ওই টাইপের প্রশ্ন, কিছুটা থিমেটিক প্রশ্ন, তাই না? এই অবস্থা। হ্যাঁ, এই যে আপনাকে একটা থিম দিচ্ছে এবং সেই থিম থেকে আপনি হচ্ছে যে নিজের মতো করে অ্যান্সার এভাবে আপনি ডেভেলপ করেন। এখন আমি যেভাবে অ্যান্সারটা করছি, হয়তো আরেকদিন সেভাবে অ্যান্সার করে নাই, হি মে হ্যাভ সাম বেটার অপশন, তার কাছে হয়তো আরো কিছু বেটার যুক্তি ছিল যেটা আমার কাছে নাই। ঠিক আছে? হ্যাঁ, এটা হইতে পারে। বাট এই প্রশ্নগুলো হচ্ছে এই টাইপের যেগুলা আপনি সরাসরি অ্যান্সার খুঁজে পাবেন না, কিন্তু আপনার ওই প্রুডেন্সটা যদি থাকে, আপনি এগুলাকে কানেক্ট করে করে আপনাকে অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। আর আর কোনো প্রশ্ন? এনিওয়ান প্লিজ, যে কোনো প্রশ্ন। আচ্ছা, লিখিত একটা প্রশ্ন আছে, ওইটা আমি পড়ি। হ্যাঁ ডক্টর হ্যাঁ, বলেন। ইউনূস যে এখন দায়িত্ব পালন করতেছেন, ইন্টারিম গভর্নমেন্ট তো মনে হয় 3 মান্থ ল অনুযায়ী থাকতে পারে। এটা ডক্ট্রিন অফ নেসেসিটি ছাড়া কোন লতে উনি আছেন? আর উনি যদি আরো 1 ইয়ার এক্সটেন্ড করে থাকতে চায়, ল এটাকে কিভাবে লিগ্যালিটি দিবে ভাইয়া? যদি এই দুইটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করতেন উপকৃত হতাম। আচ্ছা, আমি হচ্ছে যে এখানে আলাপের ক্ষেত্রে সবার আগে আমি একটা লাইন বলবো, সেটা হচ্ছে আইনের যে ব্যাখ্যা, কেমন? হ্যাঁ, আইনের ব্যাখ্যা সরাসরি ক্ষমতার সাথে সম্পর্কিত। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, ইন্টারপ্রিটেশন অফ ল ইজ অলওয়েজ রিলেটেড উইথ পাওয়ার। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আজকে আপনি আমাকে যে প্রশ্নটা করতেছেন, এই প্রশ্নটা যদি আপনি ধরেন হচ্ছে যে সাপোজ আপনি যদি বিগত রিজিমে করে থাকেন, তাহলে একরকম, আর এখন করতেছেন সেটা আরেক। আবার হচ্ছে যে আপনি যদি হচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ফলো করার পরে আপনি আমাকে প্রশ্নটা করেন, তখন সেটা আরেক রকম উত্তর। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? সেটা কিরকম? যে সেটা হচ্ছে আমরা বলতেছি যে ডক্টরিন অফ নেসেসিটি, কেমন? হ্যাঁ, এখন এই ডক্টরিন অফ নেসেসিটিও প্রথম আনছে কিন্তু জাস্টিস মুনির। এই পাকিস্তানের ইতিহাসে বা আমাদের সাংবিধানিক ইতিহাসে উনি প্রথম এটা নিয়ে আসছে। কখন? তখন হচ্ছে যে আইয়ুব খান ক্ষমতা দখল করছে। তো আইয়ুব খান ক্ষমতা দখল করার পরে উনি কি করছেন? উনি হচ্ছে কেলসেনের গ্রান্ড নর্ম থিওরি দিয়ে, হ্যাঁ, আপনার পিওর থিওরি অফ ল, এই পিওর থিওরি অফ ল দিয়ে তিনি হচ্ছে ব্যাখ্যা করে তিনি দেখাইছেন যে না, আইয়ুব খানের মিলিটারি ক্ষমতা বৈধ, এবং দ্যাট ইজ ডক্টরিন অফ নেসেসিটি। এভাবে তারা হচ্ছে যে আপনার আইয়ুব খানের ক্ষমতা নেওয়াটাকে বৈধতা দিছে, ইয়াহিয়া খানের ক্ষমতা নেওয়াটাকে বৈধতা দিছে, এবং তারা সেই সময় পাকিস্তানের জিয়াউল হকের ক্ষমতা নেওয়াটাকে বৈধতা দিছে থ্রু ডক্টরিন অফ নেসেসিটি। কিন্তু পরবর্তীতে আপনি পাকিস্তানে এমন মামলা পাবেন যেখানে হচ্ছে যে কোর্ট খুবই ক্লিয়ারলি বলতেছে যে আপনি ইন দ্য নেম অফ ডক্টরিন অফ নেসেসিটি আপনি কি করতে পারেন না, রাষ্ট্রের যে ডেমোক্রেটিক প্রসেস, সেই ডেমোক্রেটিক প্রসেসকে আপনি হচ্ছে যে নষ্ট করে দিতে পারেন না। এই ধরনের থিওরি কিন্তু আছে তাদের, এটা আছে পারভেজ মোশাররফের সময়। কেমন? হ্যাঁ। তো আপনি হচ্ছে যে এই ধরনের থিওরি আপনি পাবেন। এখন আমরা এখানে যেটা বলতেছি, যে আমি এটাকে ডক্টরিন অফ নেসেসিটি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। আমি বলতেছি যে আফটার 5th অগাস্ট আমাদের দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আসলে সরকারবিহীন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমত ইন্টারিম গভর্নমেন্ট 3 মাস ল অনুযায়ী এটা ফ্যাকচুয়ালি কারেক্ট না।
আমার কথা বুঝতে পারছেন? কেন? কারণ হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো আইডিয়াই বাংলাদেশের কোনো আইনে নাই। ঠিক আছে? দ্যার ইজ নাথিং ইন দ্য নেম অফ ইন্টারিম গভর্নমেন্ট। ফলে সেখানে তাদের ল অনুযায়ী ৩ মাস বা ৬ মাস ওই ধরনের কোনো আলাপ নাই আসলে। যেটা বাংলাদেশে আছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এবং সেই তত্ত্বাবধায়ক সরকারটা হচ্ছে যে আমাদের সংবিধানে সম্ভবত, আমি মনে হয় ভুল করব, আইদার আবার বহাল হয়েছে অথবা হচ্ছে যে ওইটা পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে, যে কোনো একটা হবে, আই এম নট শিওর দো। সুতরাং বাংলাদেশে আইনত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নাই, কিছু এক্সিস্ট করে না। ফলে আপনি যেটা বলতেছেন ল অনুযায়ী ৩ মাস, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এখন সেই তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন আর ইন্টারিম গভর্নমেন্টের ফরমেশন দুইটা কিন্তু ডিফারেন্ট থিং। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ। ফলে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ল। এখন লটা কি? লটা হচ্ছে যে আপনার সংবিধানে অনেকেই হচ্ছে যেটা বা আমাদের যারা হচ্ছে যে এখন যারা এই সরকারের সাংবিধানিকতা খুঁজতেছেন, তারা হচ্ছে যে যারা সাংবিধানিকতা খোঁজেন না তারা বলতেছেন যে আমার সাংবিধানিকতার দরকারই নাই। কেন দরকার নাই? কারণ আমি একটা বিপ্লবী সরকার করছি, ৫ তারিখের পরে আমি এমন একটা সরকার করছি। এবং সেক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে যদি আমি সংবিধানকে মানতামই তাহলে তো হাসিনাই প্রাইম মিনিস্টার থাকতো। কেমন? হ্যাঁ, আমি সংবিধান মানি না বিদেই তো আমি হচ্ছে যে কি যেন বলে, নতুন সরকার আমি নিয়ে আসছি। সে ধরনের আলাপও কিন্তু বাজারে আছে। আবার যারা একটু বেশি কনস্টিটিউশনালিজমকে প্র্যাকটিস করেন, তারা আবার হচ্ছে যে কনস্টিটিউশনের মাধ্যমেই ব্যাখ্যা করার চেষ্টা করেন। তাদের ব্যাখ্যা করার একটা উপায় কি? তাদের ব্যাখ্যা করার একটা উপায় হচ্ছে যে আপনার আর্টিকেল 7(1). কেমন? হ্যাঁ, আর্টিকেল 7(1) এ বলা আছে যে কি যেন বলে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কেমন? হ্যাঁ। তো আপনি হচ্ছে যে ওই যে আমাদের প্রিয়াম্বলে যেটা বলতেছি, পার্ট 4 এর সেকেন্ড লাইনে এম্বডিমেন্ট অফ দ্য উইল অফ দ্য পিপল, তো সেখানে তারা ওইটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক যদি জনগণই হয়, এবং আমি বলতেছি যে এই সরকারটা বা এটা একটা জন অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার। কেমন? হ্যাঁ। তার মানে আবার আমি বলতেছি যে এই সংবিধান কার্যকর হবে, যেটা 7(2) তে বলা আছে যে এই সংবিধান কার্যকর হবে কিভাবে? কার্যকর হবে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে। এই শব্দটা একটু খেয়াল করবেন যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এটা কার্যকর হবে। সলেম এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। তো আপনি উইল অফ দ্য পিপল কে মানে কানেক্ট করে আপনি এই সরকারের বৈধতাকে আপনি নিশ্চিত করতে পারেন থ্রু কনস্টিটিউশন। আপনি বলতে পারেন যে এটা একটা জনঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার, এবং সেটা হচ্ছে যে কি বলে, উইল অফ দ্য পিপল, মানে জনগণের ইচ্ছার পরম অভিপ্রায়ের অভিব্যক্তি রূপেই এই সরকার গঠিত হয়েছে। ফলে দিস গভর্নমেন্ট ইজ কনস্টিটিউশনাল। এটা আমার ব্যাখ্যা। এখন ধরেন যদি হচ্ছে যে আগামী দিনে কোন একটা দল আসে, সে যদি মনে করে যে না আমি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এনে এই পুরো পিরিয়ডটাকে অবৈধ ঘোষণা করে দিব, মানে ওই সরকারের ওই সুযোগটা থাকবে। কেমন? হ্যাঁ। ফলে এগুলা বেসিক্যালি হচ্ছে যে অল আর মানে কি বলে, মানে পলিটিক্যাল কোশ্চেন। পলিটিক্যাল কোশ্চেন এই অর্থে যে সেটা আপ টু দ্য কোর্ট, যে কোর্ট আসলে পলিটিক্যাল কোশ্চেন কিভাবে হ্যান্ডেল করবে। কোর্ট চাইলে কখনো তার কাছে যদি মনে হয় মানে সেটাকে ডক্টর অফ নেসেসিটি দিয়ে ব্যাখ্যা করতে পারে, কখনো সে বলতে পারে যে এটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল হয়েছে, এখানে সংবিধানের কিছুই নেই। আবার যদি তত্ত্বাবধায়ক সরকার বহাল হয়ে যায় তাহলে তো এই সরকারের আরো বৈধতা হারাই ফেলে। কেমন? হ্যাঁ। তো সুতরাং হচ্ছে যে এগুলা মানে আপ টু দ্য কোর্ট এন্ড আপ টু দ্য জুডিশিয়াল অ্যাক্টিভিজম, আপ টু দ্য পলিটিক্যাল প্র্যাকটিস, যে আমরা আসলে কিভাবে দেখতেছি। আপনি মানে দেয়ার ইজ নো কি বলে, হ্যাঁ কি বলবো আমি, যে ডেফিনিটিভ অ্যান্সার আসলে নাই যে না এটা এটাই হবে। এটা আসলে ডিপেন্ড করতেছে আপনার পলিটিক্যাল সিস্টেম কিভাবে কাজ করতেছে, সেই সিস্টেমে গিয়ে আপনি এটাকে ব্যাখ্যা করতে পারবেন। ফলে কখনো যেমন ধরেন বাংলাদেশে কোনো মিলিটারি শাসনই তার আমলে অবৈধ ডিক্লেয়ার হয়নি। কেমন? কিন্তু পরবর্তী দেখুন যখন মিলিটারি শাসকরা চলে গেছে, মিলিটারি শাসকরা চলে যাওয়ার পরে ওই শাসনকে তুলোধুনো করে দিয়েছে কোর্ট। কেমন? আপনি ধরেন যে 8th অ্যামেন্ডমেন্ট কেসটা হচ্ছে 1889 হয়েছে, ঠিক সেই সময় হচ্ছে যে কোর্ট হচ্ছে যে ওই মিলিটারি শাসনকে অবৈধ ঘোষণা করেনি। বুঝতে পারছেন? হ্যাঁ। কিন্তু আপনি পরবর্তীতে দেখবেন যে 5th অ্যামেন্ডমেন্ট কেসে এসে কোর্ট কি করছে, কোর্ট হচ্ছে যে মিলিটারি শাসনকে পুরো তুলোধুনো করে দিচ্ছে। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? কিন্তু ওই সময় দেখা গেছে যে যারা মানে ওই শাসকরা ছিল তারা ধরেন কবরে হাড্ডি হয়ে গেছে, কিন্তু এদিকে আমাদের কোর্ট তাদের সমালোচনা করে উল্টে ফেলতেছে। তো ফলে দ্যাট ইজ আওয়ার মানে পলিটিক্যাল সিস্টেম, এবং সেটার মধ্যে গিয়ে আমাকে ডিসিশন নিতে হবে যে আমি আসলে এই সরকারকে বৈধতা দিব কি দিব না। কেমন? সেটা আগামী দিনে রাজনৈতিক সরকার কিভাবে কাজ করবে সেটা তো সে জানে। বুঝতে পারছেন? প্রশ্নটা যিনি করছেন তিনি ক্লিয়ার? হ্যালো?
আর এখানে আপনি আরেকটা পয়েন্ট বলছেন যে 1 ইয়ার এক্সটেন্ড করে, 1 ইয়ার না, সে চাইলে আরো 10 ইয়ার্স এক্সটেন্ড করে থাকতে চাইতে পারে, যদি তার হাতে ওই ক্ষমতাটা থাকে। সে থাকলো, এখন আফটার 10 ইয়ার্স হচ্ছে যে যখন 11 বছর সময় যিনি ক্ষমতায় আসবেন তিনি এসে বলতেই পারেন সংবিধান সংশোধন করে বা হচ্ছে যে সাংবিধানিক সংঘর্ষতা নিয়ে সেই সময়ের সংসদ বলতেই পারে যে এটা অবৈধ ছিল, তাতে কি হবে? তেমন কিছুই হবে না। তাহলে কি সাজা হবে না ভাই? হ্যাঁ, তাহলে এই যে মৃত্যুদণ্ড হবে না, ওই যে 7B সাথে, এটা তো তাহলে সাংঘর্ষিক হয়ে গেল না, নাকি হবে টবে না? 7B তো আপনার আর্টিকেল এখন নাই, 7A 7B তো বাতিল। আপনার ফিফথ অ্যামেন্ডমেন্ট কেস, 15 অ্যামেন্ডমেন্ট কেস, সরি। ওইটা রিভিউ কি এখনো পেন্ডিং, নাকি রিভিউ টিভিউ সব কমপ্লিট হয়ে গেছে ভাই? না, রিভিউ যখন আপনার হচ্ছে যে কোর্টে ডিসিশন চলে আসে তখন সেটা বাতিল হয়ে যায়, ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, ও আচ্ছা। পরবর্তীতে যদি আবার ফেরত আসে সেটা ফেরত। ঠিক এই ধরনের একটা যুক্তি দিয়েই হচ্ছে যে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে হচ্ছে যে 16 অ্যামেন্ডমেন্টটাকে ঝুলিয়ে রাখছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, যে আমরা কি এখন তো রিভিউ স্টেজে আছে, তাহলে এটা কি বাতিল হবে কি হবে না, তো কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো আসলে বাতিল হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? যদি না স্টে অর্ডার দেয়, স্টে অর্ডার দিলে তখন সেটা হচ্ছে যে বাতিল হবে না, কিন্তু উইদাউট স্টে অর্ডার সেটা কিন্তু বাতিল হিসেবে ধরে নেওয়া হয়। হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে ভাই এখন তো ওটা হাইকোর্টের থেকে হচ্ছে যেটা মানে বাতিল, মানে কিছুটা পরিমার্জন করা হয়েছে, সব বাতিল করে নাই, কিছু কিছু বাতিল হ্যাঁ, করছে, হ্যাঁ, কিছু রেখে মানে দিছে। 7A আর 7B কিন্তু আউটরাইট বাতিল, মানে ওই দুইটা আর্টিকেল বাদ দিয়ে হ্যাঁ, দেওয়া হচ্ছে। এইটা, হ্যাঁ আর্টিকেল এটা আবার কিন্তু ওই আপিল করছে আর কি, হ্যাঁ মানে রাষ্ট্রপক্ষ আর্টিকেল অ্যাপিলেট ডিভিশন। 44 টু, মানে হাইকোর্ট যখন কোনো ডিসিশন দেয়, তখন আমি যতটুকু জানি আর কি, আমার জানা মতে যে ওইটা কার্যকরী হিসেবে ধরে নেওয়া হয় আনটিল এন্ড আনলেস ওইটার উপরে স্টে অর্ডার না আসে। এই কারণে আপনি দেখবেন যে এই ধরনের ডিসিশন গুলোর ক্ষেত্রে সবার আগে যেটা করে সেটা হচ্ছে স্টে অর্ডার নেয়, বুঝতে পারছেন? চেম্বার জজের মাধ্যমে আগে স্টে অর্ডার নেয়, তারপরে হচ্ছে যে সে আপিলে যায়। জি জি। আর আর কোনো প্রশ্ন আছে কারো, প্লিজ? হ্যাঁ, ইন শর্ট আমাকে শুধু একটু যদি বলতেন যে ভাই জেনারেল ক্লজের যে কোশ্চেন গুলো ছিল এই বছর, আপনার কি হুবহু বাদ ছিল, নাকি আপনি ওই বানিয়ে বানিয়ে লিখছিলেন আর কি? আমি মনে হয় জেনারেল ক্লজটা অ্যান্সার করিনি আমি, বা করছি আমি আসলে ভুলে গেছি, বা ওই তো পরের এই যে প্রশ্ন। শোনেন, আপনি আপনি এই যে যেটা সংবিধান ব্যাখ্যার নীতি ব্যাখ্যা করুন, সংবিধান ব্যাখ্যার নীতিমালা ব্যাখ্যা করুন, আইন ব্যাখ্যার ক্ষেত্রে পারপোসিভ অ্যাপ্রোচ সম্পর্কে আলোচনা করুন। আর হ্যাঁ, আমি খতে ছিল আমি হচ্ছে পসিবলি আইনগত কল্পনা। এই প্রশ্নটা অ্যান্সার করছি, তাই না মিলন? হ্যাঁ হ্যাঁ, আমরা ইন্টারপ্রিটেশন আনসার করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আপনি এটা। এটা কি ভাই কোনো বইয়ে ছিল, নাকি হচ্ছে যে নিজের মন মস্তিষ্ক প্রসিত বা না, অভিজ্ঞতা না, না, থেকেই না, লিখছেন? এটা আপনার বইয়ে আছে। আপনি হচ্ছে যে একটা বই আছে হচ্ছে যে আখতারুজ্জামানের আইনের ব্যাখ্যা। ও আচ্ছা, আমি জেনারেল ল পার্টটা নিয়ে, জেনারেল ক্লজ, আচ্ছা আমার খালি কনস্টিটিউশন বলা হয়েছে, এই কারণে জেনারেল ক্লজ নিয়ে একটা আলাপটা করা হয়নি। আপনি হচ্ছে যে এই ক্ষেত্রে একটা বই যথেষ্ট, সেটা হচ্ছে যে আপনার একটা বই আছে আইনের ব্যাখ্যার ধারণা, আখতারুজ্জামানের সম্ভবত, কেমন হ্যাঁ ওখানে হ্যাঁ, আখতারুজ্জামান। ওখানে হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন খুব প্রিসাইজলি সুন্দরভাবে দেওয়া আছে, এবং আমি হচ্ছে যে আমরা ওইটাই অ্যান্সার করছিলাম। কারণ আপনি দেখবেন যে ওই যে জেনারেল ক্লজেস ওখানে প্রশ্নগুলো আমরা পারি, আমরা যেটা মিস করে গেছি যে ওখানে একটা ল্যাটিন টার্ম ইউজ করছি। হ্যাঁ, সম্ভবত, ইফ আই এম নট রং। তো এই, ওইটা এটা 26 আর্টিকেল সেকশন 26, হ্যাঁ, ওই যে হ্যাঁ, তো ডাবল ওখানে জিওপার্ডি। হচ্ছে যে কি হয়েছে যে আপনার সংবিধান অ্যান্সার করতে করতে ততক্ষণে এত কিছু মাথা থেকে ছুটে গেছে, বুঝতে পারছেন? আর এটা তো আমি একেবারে শেষে অ্যান্সার করছি, তো আমি ব্যক্তিগতভাবে ল্যাটিন টার্মটাকে আর কানেক্ট করতে পারিনি, এই কারণে আমি মানে পরে অ্যান্সার করছি আর কি। কিন্তু বেসিক্যালি ওগুলো আসলে অত কঠিন কিছু না। আপনি জেনারেল ভাই ক্লজ, আপনি এই কোশ্চেনটা আমাকে একটু এটা বলেন, এই কোশ্চেনটা আসলে কোন জায়গায় পাইছেন? এই যে আইনগত কল্পনার সীমারেখা কেমন হওয়া উচিত, এইটা কোনো বইয়েই নেই। আমি মাহমুদুল ইসলাম স্যারের বইও খুঁজছি, আর আখতারুজ্জামান স্যারের বইয়ের প্রত্যেকটা পেজ খুঁজছি। আচ্ছা, আচ্ছা, দেখেন, এই যে আইনগত কল্পনা যেটা লিগ্যাল ফিকশন, হ্যাঁ, লিগ্যাল ফিকশন নিয়ে এখানে হচ্ছে যে আহ, দুই একজন আমার ফ্রেন্ড আছে মনে হয় এখানে, যাদের সাথে আমি হচ্ছে যে লিগ্যাল ফিকশন নিয়ে হচ্ছে যে আহ, আলাপ করছিলাম একবার। তো লিগ্যাল ফিকশন নিয়ে আমরা আলাপ করছিলাম হচ্ছে যে আপনার, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, কোনো একটা কেস রেফারেন্স থেকে, হ্যাঁ, লিগ্যাল ফিকশন নিয়ে আলাপ করছিলাম যে হোয়াট ইজ লিগ্যাল ফিকশন। তা আমি আসলে সেখান থেকে ওই যে আমি বললাম যে মানে জুডিশিয়ারি ব্যাপারটা কি, জুডিশিয়ারি ব্যাপারটা হচ্ছে যে আপনার আমি বলবো যে আসলে আপনার সারা জীবনের অর্জিত জ্ঞান কি কাজে লাগান, দ্যাটস জুডিশিয়ারি। আপনি সবসময় সবকিছু হচ্ছে যে আউট অ্যান্ড আউট পাবেন না বা পাওয়ার সম্ভাবনা, বুঝতে পারছেন? হ্যাঁ, তো লিগ্যাল ফিকশন যেটা, লিগ্যাল ফিকশন কিন্তু আমি এমন না যে আমি হচ্ছে যে আপনার ইয়ের জন্য কি বলে এটাকে,
মানে জুডিশিয়ারির জন্য আলাদা করে কোথাও থেকে আমি লিগ্যাল ফিকশন পড়ে গেছি তা না। আমি কোনো একবার হচ্ছে যে কোনো একটা আড্ডায় লিগ্যাল ফিকশন নিয়ে হচ্ছে যে মানে আলাপ করছিলাম, এবং লিগ্যাল ফিকশন নিয়ে হচ্ছে যে আমাদের, আমি এই মুহূর্তে সঠিক মনে করতে পারতেছি না, আপনি আমাকে পরে একটু নক দিন, আমি আপনাকে সোর্সটা দিতে পারবো। তো সেই আলাপে হচ্ছে যে আমার মোটামুটি লিগ্যাল ফিকশন নিয়ে একটা আইডিয়া ছিল, এবং সেখান থেকে আমি অ্যান্সারটা করে আসছি। কিন্তু এমন না যে আমি ওটা জুডিশিয়ারির জন্য আলাদা করে লিগ্যাল ফিকশন পড়ে গেছি, কারণ আপনি সব প্রশ্ন হচ্ছে যে আউট অ্যান্ড আউট পাবেন না বা পাওয়াটা কঠিন। কেমন? এখন লিগ্যাল ফিকশন ব্যাপারটা কি? লিগ্যাল ফিকশন ব্যাপারটা হচ্ছে যে আপনি অনেকটা ওই যে আমরা মানে কি যেন বলে ফ্যাক্টম ভ্যালিড পড়ছেন না হিন্দু লতে, ঠিক আছে? হ্যাঁ, তো ফ্যাক্টম ভ্যালিডটা হচ্ছে যে ইজ সামহাউ কানেক্টেড, পুরোপুরি না, কিছুটা হচ্ছে লিগ্যাল ফিকশনের সাথে কানেক্টেড। মানে কোনো কিছু যেটা হচ্ছে যে আমার এই মুহূর্তে মনে পড়ছে, আপনার আমাদের একটা কনস্টিটিউশনাল ডিবেট অ্যারেঞ্জ করছিল যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সর্বশেষ যে ইলেকশনটা করছে, কেমন? হ্যাঁ, ওই ইলেকশনটাতে তারা তার পূর্ববর্তী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই এই সংসদ শপথ নিয়ে নিয়েছিল বা এই মন্ত্রিসভার শপথ নিয়ে নিয়েছিল, মনে আছে আপনাদের? ঠিক আছে, তখন সেইটা নিয়ে একটা আলাপ হয়েছিল, একটা রিটও হয়েছিল। তো সেখানে কোর্ট হচ্ছে যে আমাদের কোর্ট লিগ্যাল ফিকশনকে প্যাসেজ করে ওটার অ্যান্সার দিচ্ছে, এবং তারা ওই সরকারের পক্ষে অ্যান্সার দিচ্ছে। যার কারণে আমি বলছি যে শুরুতে একটা কথা বলছি যে আইনের ব্যাখ্যার সাথে ক্ষমতার একটা সরাসরি সম্পর্ক আছে, কেমন? হ্যাঁ, তো লিগ্যাল ফিকশন আসলে ব্যাপারটা কি? লিগ্যাল ফিকশন ব্যাপারটা হচ্ছে যে আপনি কি করতে কোনো কিছু মানে কোনো একটা লিগ্যাল ইনসিডেন্ট যেটা আসলে ফ্যাকচুয়ালি কারেক্ট না, কেমন? হ্যাঁ, সেইটাকে আপনি আসলে মানে লিগ্যাল পারপাজে কোর্ট সেটাকে কারেক্ট মনে করে নিতে পারে, তো কোর্ট সেটাকে কারেক্ট হিসেবে ধরে নিতে পারে। এটা হচ্ছে লিগ্যাল ফিকশনের থিওরি, কেমন? এটা নিয়ে আমি আলাদা করছি, বা সেখানে হচ্ছে যে আপনি যেন বলে সেই আলাদা থেকে আমি আসলে অ্যান্সারটা করছি। এটা এমন না যে আমি আগে পড়ে গেছি, কেমন? হ্যাঁ, যে আমার জুডিশিয়ারি যেটা আসতে পারে সেটা আমি এটা পড়বো, সেই জন্য জাস্ট একটা আড্ডায় বা ওই সময় মানে আমরা একটু কানেক্টেড থাকতাম, তো তো ফলে হচ্ছে যে সেখান থেকে কিছু জানাশোনা ছিল, এবং আমার কাছে মনে হয় যে আমাদের ওইটা যারা অ্যান্সার করছে তারা মূলত ওই আলাদা থেকে অ্যান্সার করছে, কেমন? আপনি কি স্যাটিসফাইড? তৌসিফ মনে হয় না, নাম বলবো। জি ভাই, বুঝতে পারছি আমি আসলে কি কিন্তু আপনাকে কারণ আপনি কিছু টার্ম জেনে রাখাটা ভালো, কেমন? নলেজটা কাজে লাগাতে পারেন তাহলে ভালো। যেমন আপনার হচ্ছে যে ধরেন যদি এই মুহূর্তে লিগ্যাল সেন্ট্রালিজম থেকে কোনো প্রশ্ন আসে মনে করেন, হ্যাঁ, আসতেই পারে, অসম্ভব কিছু না, আপনি তখন আপনি বলতে পারবেন, কারণ হয়তো আপনি জুডিশিয়াল আগে আপনার জুডিশিয়াল পড়ে যাবে, কিন্তু নলেজটা আপনার কাজে লাগে থাকে, এটা হচ্ছে বিষয়। লিগ্যাল সেন্ট্রালিজম মানে এটা কি ভাই? ও আচ্ছা আচ্ছা, সরি, মানে লিগ্যাল সেন্ট্রালিজম ব্যাপারটা হচ্ছে যে যেমন আমাদের কনস্টিটিউশনের যে প্র্যাকটিস, এটাকে আমরা আসলে লিগ্যাল সেন্ট্রালিজম। হোয়াট ইজ লিগ্যাল সেন্ট্রালিজম? লিগ্যাল সেন্ট্রালিজম হচ্ছে যে আপনি দেখেন যে আমাদের কনস্টিটিউশনকে আমরা বলছি সুপ্রিম ল অফ দ্য রিপাবলিক, তাই না? হ্যাঁ, এবং আমরা বলতেছি যে এই রাষ্ট্রে আর যত আইন হবে, কেমন? হ্যাঁ, তত আইন ভ্যালিডিটি নির্ধারণ করবে কনস্টিটিউশন, কি জানি? তাহলে কনস্টিটিউশন ইজ দ্য কি বলে সেন্ট্রাল ইস্যুজ অফ অল ল, কেমন? বা লিগ্যাল সিস্টেম, তাই না? আমাদের লিগ্যাল সিস্টেমে এই মুহূর্তে সেন্ট্রাল ইস্যুজ হচ্ছে কি কনস্টিটিউশন। আপনি যদি কনস্টিটিউশনের সাথে অ্যালাই করেন তাহলে সেটা আইনটা বলবৎ থাকবে, যদি অ্যালাই না করে সেই আইনটা বলবৎ থাকবে, কেমন? এইটাই বলে হচ্ছে লিগ্যাল সেন্ট্রালিজম, কেমন? যে আইনটাকে আপনি কি করলেন, আপনার লিগ্যাল সিস্টেমকে বা লিগ্যাল কনভেনশনকে আপনি এমন একটা সেন্ট্রাল একটা পরিধির মধ্যে নিয়ে আসেন যেখান থেকে আপনার অন্য আইনগুলো হচ্ছে যে ভ্যালিডিটি পায়। দ্যাট ইজ লিগ্যাল সেন্ট্রালিজম। বুঝতে পারছেন? জি ভাই, এই জানটা আমার আগে জানা ছিল। আচ্ছা, এটা লিখিত প্রশ্ন আসছে, এটা আমি পড়ে শোনাই। মব জাস্টিস এখন নানাভাবে জনপ্রিয় হচ্ছে, কারণ গতানুগতিক বিচার বিভাগের আইন মানুষকে প্রকৃত বিচার দিতে পারছে না। রেপ কেস দিয়ে উল্লেখ, এখন মানুষ কিভাবে বিচার বিভাগকে আরো জনপ্রিয় করে তুলতে পারে? আচ্ছা, এখানে আমি আসলে একটা সমস্যা বলছি, বিচার বিভাগের জনপ্রিয় হওয়ার মতো বিভাগ না, কারণ জনপ্রিয় হচ্ছে যে তখন ওই পলিটিক্যাল লিডারদের মতো কি বলে মানে কাজ করতে হবে। বিচার বিভাগের কাজ কিন্তু কেন জনপ্রিয় হবে? বিচার বিভাগের কাজ নেই বিচার বিভাগ। তাহলে এই এখানে হচ্ছে যে ওয়ার্ডিং সেটাতে আপনারা খেয়াল রাখতে হবে যে মানে বিচার বিভাগের কাজ জনপ্রিয় হবে।
এরকম কিছু একটা বলা যায়। এটা আমরা বলতে পারি, কিন্তু হচ্ছে যে হ্যাঁ এটা একদম একটা কথা বলছি জায়গা পাবে। তো রিলায়েবিলিটির জায়গায় আমরা আসতে গেলে আপনাকে জুডিশিয়ারি ইনস্টিটিউশন হিসেবে অবশ্যই করতে হবে। আসলে বড় বড় তো সেটা করতে গেলে আপনার রাষ্ট্রের কর্মসংস্থান হবে সেটা নিয়ে আমি আলোচনা করতে হবে। কেমন আপনি জুডিশিয়ারির সাথে আমি একটা এক্সাম্পল দিই। কারণ আমাদের যারা হচ্ছে যে মানে সিনিয়র সরকারি জজ হয় তারা হচ্ছে যে বলে সংসদ দ্বারা এখন এবার আপনি যে রাষ্ট্রের ক্ষমতা এটা তো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বিচার ক্ষমতা আছে, আপনার লিগ্যাল আপনি যে প্রসেস ফলো করতেছেন আপনি কলোনিয়াল লিগ্যাল ফলো করতেছেন কেমন আমরা আমরা ফলো করি এবং সেখানে আপনার কি বলে মানে বিচারক সামনে আসতে এতগুলো পথ পাড়ি দিয়ে সেখানে বিচারকের বিচারক খুবই কম কেমন তাকে বিরক্ত হয়ে যায় যে মানে যারা আপনার মানে তাহলে কিন্তু পুরো জাস্টিস সিস্টেমটাই আপনার মানে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। মানে জাজ তো নিশ্চয়ই গিয়ে হচ্ছে চার্জশিট তৈরি করবে। এখন কেউ ধরেন পুলিশ চার্জশিট তৈরি করবে, সেই চার্জশিট তৈরির ক্ষেত্রে মানে পুলিশ এটা গন্ডগোল করলো, বিচার প্রক্রিয়া ব্যাহত। মেডিকেল রিপোর্ট তৈরির ক্ষেত্রে এটা মানে গন্ডগোল করলো, বিচার প্রক্রিয়া ব্যাহত। কেমন আপনার মানে পলিটিশিয়ানদের এখানে একটা ভূমিকা আছে, তারা পার্টিকুলার প্রেশার তৈরি করে, কোন একটা পক্ষ যদি শক্তিশালী হয় সেখানে একটা ব্যাপার আছে, তারা যদি ওখানে হস্তক্ষেপ করে আপনার বিচার প্রক্রিয়া ব্যাহত। এদিকে কেউ যদি চার্জশিট দেয় সেখানে আর পক্ষে নারাজি দেওয়ার সুযোগ আছে, এবং কোর্ট কেউ যদি নারাজি দেয় কোর্ট সেটা নিতে হবে, নাহলে আবার আপনার সেটা নিয়ে আবার মানে অ্যাপিলে যাওয়ার সুযোগ আছে। ফলে এই যে টোটাল সিস্টেমটা আপনি যে মানে লিগ্যাল সিস্টেমটা আপনি ফলো করেন, সেই লিগ্যাল সিস্টেম ইটসেলফ প্রবলেমেটিক কেমন ফলে সেখানে এসে আপনি, এবং শুধু আমাদের এখানে না, আমরা বলতেছি কি যে আমরা সম্ভব যদি এখন যে প্র্যাকটিস আমরা যাচ্ছি যে আলাদা ট্রাইব্যুনাল করতেছি, মানে ওই ট্রাইব্যুনালকে আমরা যদি টোটালি আউট অ্যান্ড আউট অ্যাক্টিভ করতে পারি, জাজরা যদি পুরো অ্যাক্টিভ হয়, তাহলে হয়তো আমরা এখানে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব। কিন্তু ওভারঅল এটা আমি বলে রাখি, আমাদের লিগ্যাল সিস্টেম অনেকটাই ন্যায় বিচারে পরিপন্থী একটা সিস্টেম, মানে এটা ন্যায় বিচারকে অনেক বেশি আটকায় রাদার দেন নিশ্চয়তা। আমাদের লিগ্যাল সিস্টেমটা ওরকম। আরেকটা প্রশ্ন আসছে, আচ্ছা এখানে আপনি কি হচ্ছে যে স্যাটিসফাইড? আর মব জাস্টিস নিয়ে কথা হচ্ছে, দেখেন মব জাস্টিস নিয়ে আসলে মব জাস্টিসের উচ্চারণ মানে কি বলে উচ্চারিত হয় আসলে ওখান থেকে, যখন আপনার বিচার বিভাগের প্রতি আপনার একটা আস্থাহীনতা থেকেই মব জাস্টিসের উদ্ভব। সেটা যেমন ট্রু, অ্যাট দ্য সেম টাইম মানে মব তৈরি হওয়ার পিছনে একটা রাজনীতিও কাজ করে, সেটাও ট্রু। ফলে সেটা এককভাবে বিচার বিভাগের অনাস্থা, সেটাকে সামনে এনে আপনি মব জাস্টিসকে পুরোপুরি আসলে ব্যাখ্যা করতে পারবেন না, ব্যাপারটা বুঝতে পারছেন? বাট এটা একটা ইস্যুস, মানে বিচার বিভাগের প্রতি অনাস্থা মব জাস্টিস তৈরি হওয়ার ক্ষেত্রে একটা ইস্যু, দ্যাট ইজ ট্রু, বাট একমাত্র ইস্যু না, আর অনেকগুলো ইস্যুই মব তৈরি হওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। ব্যাপারটা আই হোপ আমি বুঝাইতে পারছি, কেমন? আর এখন বলছি বিচার বিভাগকে আরো মানে বিচার বিভাগকে আমরা অ্যাক্টিভ করতে বেসিক্যালি আমাদের ধারণা হচ্ছে যে আরো প্রচুর জাজ নিয়োগ দিতে হবে। এই যে প্রতি বছর 100 জন আমরা নেই, সেটা তো হবে না। প্লাস হচ্ছে যে জাজদের আমার কাছে মনে হয় যে ক্ষমতাটাকেও আরো বাড়াইতে হবে, কেমন? সেটা আমরা করতে পারি। আমি একটা জিনিস হচ্ছে যে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের হচ্ছে যে এই যে কোনো মামলার তদন্তের জন্য, এটা আমার কাছে মনে হয় যে পুলিশিং সিস্টেমের বাইরে গিয়ে একটা আলাদা অর্গান আমরা করতে পারি, যারা শুধু মামলা তদন্ত করে।
কেমন? হ্যাঁ, মানে রাষ্ট্রের দ্বারা কোনো কাজ থাকবে না, এটা মামলা তদন্ত করবে, এটা আমার মনে হয় আর কি। এটারও প্রস এন্ড কনস থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা হলে বেটার হয়, যে এই যে পুলিশিং সিস্টেম, এই পুলিশিং সিস্টেমের বাইরে গিয়ে এই রাষ্ট্রের এমন একটা আলাদা অর্গান তৈরি হতে পারে, আলাদা সংস্থা তৈরি হতে পারে, বাহিনী। হ্যাঁ, বা আলাদা একটা বাহিনী হতে পারে শুধুমাত্র মামলা তদন্ত, কেমন? হ্যাঁ, সেটা সম্ভব। এখন সে যদি দুর্নীতি পরায়ণ হবে না, তার কোনো সম্ভাবনা কিন্তু নাই, এটা বলা কঠিন, বুঝতে পারছেন? হ্যাঁ, তো আমরা এইভাবে হচ্ছে যে আমাদের মানে ওভারঅল আপনার রাষ্ট্রের পলিটিক্যাল প্রসেস ঠিক হইতে হবে, সেটা না হলে আপনি যতই কথা বলেন বিচার বিভাগ আসলে তার জায়গায় আসতে পারবে না। ধরেন আপনি বাংলাদেশে এই মুহূর্তে বিচার বিভাগ বা বিগত রেজিমে বিচার বিভাগের অবস্থা বা আপনি একটু তুলনা করলে বুঝতে পারবেন যে আমরা আসলে কোথায় ছিলাম আর কোথায় আছি, কেমন? আর আরেকটা প্রশ্ন আসছে, মেবি তানজিলা ইসলাম বা কেউ একজন করছে, যে জিসিএ অর ইন্টারপ্রিটেশন কোনটার প্রিপারেশন নিলে ভালো হবে, রিটেনের জন্য নাকি বোথ? এখানে আমি আমার এক্সাম্পলটা দিব। আমি কিন্তু বেসিক্যালি জিসিএ এর প্রিপারেশন নিয়ে গেছি, ব্যাপারটা বুঝতে পারছেন? আমার কাছে মনে হয় যে মিলন সম্ভবত আমরা জিসিএ প্রিপারেশন নিয়ে গেছি সম্ভবত। আমরা পথে হাঁটতে হাঁটতে একজন আরেকজনকে বলতেছিলাম এই সেকশনে কি কি আছে, রিভিশন দিতে দিতে ঢুকতেছিলাম হলে, হ্যাঁ, সেই পড়তেছিলাম আমরা। জিসিএ এর প্রিপারেশন নিয়েছি, কিন্তু ওই যে বললাম যে ওই টার্মটাকে আমরা ওই সময় কানেক্ট করতে পারিনি, কারণ এর আগে আমি ধরেন 2.5 ঘন্টা পরীক্ষা দেওয়া শেষ বা আমার 2 ঘন্টা 15 মিনিট পরীক্ষা দেওয়া শেষ, তখন মাথা ওইভাবে কাজ করেনি বা যে কোনো সময় মাথা থেকে করে ছুটে গেছি অবস্থা, ফলে ওখানে ইমিডিয়েট ডিসিশন নিয়ে আমি ইন্টারপ্রিটেশন অ্যান্সার করছি। এই কারণেই হচ্ছে যে আপনি হয়তো জিসির আপনি মনে করছেন আপনি খুব ভালো প্রিপারেশন নিয়ে গেছেন, এবং আমি মনে করি যে আমাদের প্রশ্নপত্রের অনেক উদার, মানে জুডিশিয়ারি প্রশ্ন এমন ভাবেই করা সম্ভব যে আপনি একটা অ্যান্সার করে আসতে পারবেন, ইটস পসিবল, কোয়াইট পসিবল, কেমন? হ্যাঁ, মানে ওরা চাইলেই এটা করতে পারে, কিন্তু ওরাও চায় যে আপনি কিছু প্রশ্ন অ্যান্সার করে আসেন। তো ফলে যদি আপনি জিসির প্রিপারেশন নিয়ে গেছেন রাইট, কিন্তু এমন একটা প্রশ্ন করলো যেটা আপনি জিসি থেকে আপনি কানেক্ট করতে পারতেছেন না, তখন তো আপনাকে বিকল্প খুঁজতে হবে। এই কারণে মানে কিন্তু এখান থেকে আপনাকে একটা প্রশ্ন অ্যান্সার করতেই হবে, ফলে আমার কাছে মনে হয় যে এখানে আপনি যদি ওয়ান ওয়ে সলিউশনে যান, দ্যাট উইল বি টাফ, কেমন? হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। আর মানে কি যেন বলে, আর আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন করছে লিখে, ওটা দেখতে পাচ্ছো? না, একটু একটু পড়ো তো। স্ক্রিনশট দেওয়া আছে। আচ্ছা, ডক্ট্রিন অফ কনফিডেন্সিয়ালিটি কি, ডক্ট্রিন অফ প্লেজার কি, অ্যাটর্নি জেনারেল ছাড়া উদাহরণ কি? আচ্ছা, ডক্টর অফ প্লেজারের অ্যাটর্নি জেনারেল উদাহরণ হচ্ছে 134। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ইংলিশে অ্যান্সার করছি। আর ডক্টর অফ কনফিডেন্সিয়ালিটা আপনার বেসিক্যালি এটা আমি যতটুকু বুঝি আর কি, যে সেটা হচ্ছে যে আপনার এইটা সম্ভবত ওই যে চুক্তির ক্ষেত্রে মনে হয় একটা কথা বলা আছে, কেমন? হ্যাঁ, ওইখানে বলা আছে যে আপনার যেগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোপনীয় চুক্তি, ওগুলা হচ্ছে যে সংসদে মানে জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট, হ্যাঁ, সেগুলো হচ্ছে যে গোপন বৈঠকে পেশ করা হবে, মানে 145A সম্ভবত, ইফ আই এম নট হ্যাঁ রং, কনফার্ম করা যায় যদি। তো এখানে হচ্ছে সম্ভবত ডক্ট্রিন অফ কনফিডেন্সিয়াল কথা বলা, ইফ আই এম নট রং। ওয়ান ফর্টি ফাইভ এ না? হ্যাঁ হ্যাঁ 145 এ স্ক্রিনশট দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এনি সাচ ট্রিটি that connected with national security shall be laid in a secret session of parliament. তো এটা হচ্ছে যে আপনার কনফিডেন্সিয়ালের কথা এখানে বলতেছে আর কি, সংবিধানে, কেমন? আর আর কোনো প্রশ্ন কারো? আর কোনো প্রশ্ন ভাইয়া আছে? এই কনফিডেন্সিয়ালিটিটা এমন না যে কারো তথ্য যে চুরি করা বা সরকার যে আমাদের তথ্য মানে ফোন ওভার দ্য কল যে সবসময় যে অ্যানালাইসিস করে, এই জিনিসটা কি কনফিডেন্সিয়ালিটি ব্রিচ করে? না, আপনি আপনি ব্রিচ হচ্ছে করে না? রাইট অফ প্রাইভেসি এবং ডক্ট্রিন অফ কনফিডেন্সিয়ালিটিকে আমার কাছে মনে হয় এক করে দেখা ঠিক হবে না, ওকে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ, জি আপনি ভাইয়া, যেটা জি। বলতেছেন দ্যাট ইজ রাইট টু প্রাইভেসি, কেমন? হ্যাঁ, এখন রাইট টু আচ্ছা, প্রাইভেসি আর হচ্ছে যে কনফিডেন্সিয়ালিটি, আই ডোন্ট থিঙ্ক ইজ নট দ্য সেম থিং, কারণ আপনি যখন কনস্টিটিউশন কোনো ডক্ট্রিনের ক্ষেত্রে আলাপ করুন তখন সেখানে স্টেট কানেক্টেড থাকবে আর কি, ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা রাইট টু প্রাইভেসি, সেটা সম্ভবত আমাদের আর্টিকেল 43 তে বলা আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর আর কোনো প্রশ্ন, এনিওয়ান প্লিজ?
এখানে একটা প্রশ্ন করছে, জুডিশিয়ারি কি কি সুবিধা পেলে নির্বাহী বিভাগকে পাওয়ার ওভার এক্সারসাইজ করা থেকে বিরত রাখতে পারতো? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এটা মানে ডিপেন্ড করতেছে, ওই যে আমি আগে বলি যে জুডিশিয়ারি ক্ষেত্রে আপনি মানে সুবিধা অনেক দরকার, মানে সুবিধার আসলে কোনো শেষ নাই। আপনার মানে ভবনের সুবিধা দরকার, আপনার মানে বেতনের সুবিধা দরকার, আপনার মানে কনভেনিয়েন্স যে সমস্ত ব্যাপার আছে সেগুলোর সুবিধা দরকার, অনেক ধরনের সুবিধাই দরকার। হ্যাঁ, তার পাশাপাশি সবচেয়ে বড় যে সুবিধাটা দরকার সেটা আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি হচ্ছে যে পার্লামেন্ট যে মানে অর্থাৎ আমাদের আমার কাছে মনে হয় যে আমাদের যদি একটা আলাদা সেক্রেটারিয়েট থাকে, হ্যাঁ, মানে এই যে আইন মন্ত্রণালয়, এটার বাইরে থেকে আমার মনে হয় আমরা জুডিশিয়ারিকে সরায় নিয়ে আসতে হবে। কেমন? এটার বাইরে থেকে আপনি যদি জুডিশিয়ারিকে সরায় নিয়ে আসতে পারেন তাহলে সেখানে গিয়ে মানে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ কমে যাবে জুডিশিয়ারির উপরে। যেমন হচ্ছে যে আমাদের লোয়ার জুডিশিয়ারি কিন্তু ইজ মোস্টলি কন্ট্রোল বাই হচ্ছে যে মানে কি যেন বলে আইন মন্ত্রণালয়। তো ফলে এখান থেকে নিয়ে এসে আপনি যদি এটাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আন্ডারে আনতে পারেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা কি যেন বলে মানে নির্বাহী বিভাগে সেখানে আসলে আর হস্তক্ষেপের সুযোগটা কম থাকে অন্য যে কোনো মানে সিচুয়েশন থেকে। এটা হচ্ছে বিষয় আর কি। কেমন? মানে আরো অনেকগুলো বিষয় থাকতে পারে, মানে আপনার যেমন আপনি যদি বলেন যেমন আমাদের সিজেএম, হ্যাঁ, উনি হচ্ছে যে আমাদের যে মানে ক্রিমিনাল যে সাইডটা বলা হয় যে উনি মোটামুটি ডিস্ট্রিক্ট ক্রিমিনাল সাইডে মানে ডিস্ট্রিক্ট জাজের আগে উনি হচ্ছে হেড, এটার বিষয়। হ্যাঁ, ফলে এই বিষয়ে আমরা যদি এরকম একটা ব্যবস্থা করি যে পুলিশ তারা হচ্ছে যে সরাসরি মানে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সরাসরি হচ্ছে সিজিএম কে রিপোর্ট করবে, কেমন? হ্যাঁ, কিন্তু তারা বেসিক্যালি রিপোর্ট করে হচ্ছে একটা কমিটি আছে, যে কমিটিতে হচ্ছে যে মানে সিজিএম আছে, যে কমিটিতে ডিসিও আছে, এডিসিও আছে, যে ডিস্ট্রিক্ট জাজও আছে। হ্যাঁ, ফলে ডিসি এডিসি যেখানে থাকবে মানে বেসিক্যালি সেখানে অন্য অর্গানগুলো ওভার পাওয়ার্ড হয়ে যায়, কেমন? হ্যাঁ, তো ফলে আমার কাছে মনে হয় যে এটা সরাসরি সিজিএম এর হাতে দেওয়া যেতে পারে, কিন্তু সেটা হলে ডিস্ট্রিক্ট জাজের ডিসিরা ব্যাপক কান্নাকাটি করবে, এটা সম্ভব না। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা একটা আচ্ছা বিষয়। শান্ত, শেষ করো, আমাদের যাবে অনেকে। তো কারোর যদি প্রশ্ন থাকে আপনারা হচ্ছে মাইকটা অন করে একটু কাইন্ডলি প্রশ্ন করবেন, আনসার দেওয়া হবে। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে প্লিজ। ভাই ওই সংবিধান লেখার ক্ষেত্রে কি কেস টেস দিছিলেন আপনি, নাকি হচ্ছে কেস টেস না চাইলে দেননি? কেস হচ্ছে যেখানে দরকার সেখানে আপনাকে দিতে হবে। যেমন ধরেন আপনি যদি জুডিশিয়াল রিভিউ নিয়ে আলাপ করতে চান সেখানে আপনাকে মানে কেসগুলো রেফার করতে হবে, বা হচ্ছে আপনি যদি রিট নিয়ে আলাপ করতে চান সেখানে কিছু কেস আলাপ করতে হবে। কেস আমি ওই যে একটা কথা বলছি যে কেস আপনি মানে জেনারেলি পড়াশোনা আমি ওই যে আমার যে ইয়েটা ওখানে আমি নিজে কিছু কেস মেনশন করে দিছি। হ্যাঁ, যে এই কেসগুলোকে আপনি হচ্ছে যে মানে জেনে রাখতে পারেন। আবার মাঝে মাঝে কি হয় যে একটা কেস সরাসরি প্রশ্নই দিয়ে দেয় যে এটা আলোকে ব্যাখ্যা করে, তো ওগুলো একটা রিস্ক ফ্যাক্টর। আমার কথা বুঝতে পারছেন? দেখছি আমরা একটা কেস দিল যেটা আপনার আসলে পড়া নেই, হইতেই পারে, এটা সম্ভব, কিন্তু আপনি আসলে কেস পড়বেন কত? কারণ কেস প্রচুর আছে, হাজার হাজার কেস আছে এখানে, কিন্তু যেগুলা কমন কেস মানে পপুলার যে সমস্ত কেসগুলো আছে ওগুলা হচ্ছে যে মানে পড়ে রাখতে পারেন আর কি। যেমন আনোয়ার হোসেন চৌধুরী কেস, কুতুব কেস, কাজী মুখলিসুর রহমান কেস, এই টাইপের যেগুলো একটু পপুলার কেস মানে দেশি এবং বিদেশি সেগুলা পড়ে রাখা যেতে পারে আর কি। কেমন? আচ্ছা, স্যার লিগ্যাল সেন্ট্রালিজমটা একটু বলা যাবে এক বাক্যে? হ্যালো হ্যালো, আপনার প্রশ্নটা আবার একটু করেন কাইন্ডলি। এখানে একটা রিটেন প্রশ্ন আসছে যে সেটা হচ্ছে যে কি যেন বলে কোন বই থেকে প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে পাওয়া যাবে। দেখেন আপনি কখনো এই সিঙ্গেল একটা বই থেকে সব উত্তর পাবেন না, ব্যাপারটা বুঝতে পারছেন? এবং এটা আসলে মানে সম্ভব না। আমরা যারা আইন পড়ি তাদের ক্ষেত্রে এটা একটু কঠিন যে একটা বই থেকেই সব মানে পাওয়া। কিন্তু আমার কাছে মনে হয় যে হালিম বা জসিম বা মুতাসিম বিল্লাহ, এই যে তিনটা বইয়ের কথা আমি বলছি, এই তিনটা বই যে কোনো একটা বইতে আমি যে প্রশ্ন অ্যানালাইসিস করতে দেখবেন অন্তত 95% প্রশ্ন আপনি অ্যান্সার তৌসিফ হচ্ছে যে উনি একটু কনফিউজ ছিলেন আর কি, কিন্তু আসলে ব্যাপারগুলো হচ্ছে কি যে ওয়ার্ডিংস একটু ভিন্ন হলেও কনসেপ্ট গুলো সেমই থাকে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ,
ওরা আসলে যেটা চায় যে আপনি এই জায়গাগুলো একটু কানেক্ট করতে পারতেছেন কিনা, কেমন, সেটা একটু চায় ওই আর কি। তো ফলে এটা ওরকম বিশেষ কিছু না। বাট সিঙ্গেল একটা বই থেকে আপনি যদি মনে করেন যে না, আমি সিঙ্গেল একটা বই থেকে সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব, সেটা একটু কঠিনই বলা যায়। কিন্তু 90 থেকে 95% প্রশ্ন আপনি যে কোনো একটা বই দিয়ে পাবেন, এটা আপনি খুঁজলেই পাবেন, কেমন। আর এক্সট্রার জন্য আপনি আরেকটা বই নিজে কিনতে পারেন, বা যে কোনো ফ্রেন্ড থেকে নিতে পারেন, বা ইন্টারনেটের হেল্প নিতে পারেন, এনিথিং, অবশ্যই সম্ভব। মুসিকি, ইজ ইট পসিবল টু ফিনিশ রাইটিং অল দ্য কোয়েশ্চন? হ্যাঁ, সম্ভব। কেন সম্ভব না? আপনার হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে যে বুঝতে হবে আর কি। যদি ওইটা আপনি মেনটেন করতে পারেন, আপনি অ্যান্সার করতে পারবেন। ভাই মানে এখানে আর আমার বিস্তারিত লেখার তো সুযোগ নাই, ওখানে একটু কম কম করে সবকিছু টাচ করতে হবে আর কি। জুডিশিয়ারির একটা সুবিধা, জুডিশিয়ারিতে আপনাকে মানে অনেক বেশি পড়তে হয় না, আপনি যেটা প্রিসাইজ করে লিখলে হয়। ভাই অর্থাৎ আপনি ভাই ওই যে 20 মার্কের কোশ্চেনের জন্য আনুমানিক কয় পেজ লিখছেন? মানে এটা আসলে লেখা কি মানে অনেক বেশি লেখা পছন্দ করেন, না আপনি প্রিসাইজ করে লিখেন? না, দেখেন, আপনি হচ্ছে যে এই মানে কম্পারিজন গুলো আমরা একাডেমিক পার্সপেক্টিভে করি আর কি, যে 20 পেজের জন্য আমি কত পৃষ্ঠা লিখবো। হ্যাঁ, আমি বলবো যে জুডিশিয়ারির জন্য এটা দরকার নেই। কেন দরকার নেই? কারণ হচ্ছে যে আপনি কোনো একটা হয়তো আপনি 8 থেকে 9 পেজের ভিতরে শেষ করতে পারবেন, আবার কোনো একটার জন্য আপনার হয়তো 14 পেজে লেগে যেতে পারে, কেমন। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে মানে কি যেন বলে, সম্ভব, যে কোনো ভাবেই সম্ভব। হ্যাঁ, এটা ডিপেন্ড করতেছে আপনার কোশ্চেনটা কিরকম আসতেছে, কেমন, বা আপনি কি পরিমাণ তথ্য ইনপুট করতে পারতেছেন বা চাচ্ছেন। যেমন আপনি, দিস ইজ কোয়াইট নরমাল, যে আপনি প্রথম যে প্রশ্নটা অ্যান্সার করবেন ওইটাতে আপনি যে পরিমাণ ইনফরমেশন ইনপুট করতে পারবেন, আপনি শেষে যে প্রশ্নটা অ্যান্সার করবেন সেটাতে আপনি সে পরিমাণ তথ্য ইনপুট করতে পারবেন না, যদি না আপনি সমতালে লিখতে পারেন, কেমন। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয় না, অন্তত 90% ক্ষেত্রে হয় না, কেমন। তো ফলে হচ্ছে যে এটা ডিপেন্ড করতেছে আপনি কিভাবে পারেন। এখন একটা কোশ্চেন ধরেন আসছে এরকম, যেটা লেখার আর কিছু নাই, কিন্তু ধরেন 7 মার্ক দেওয়া আছে, বা 5 মার্কের একটা প্রশ্ন, লেখার মতো আর কিছু নাই, এত দরকার নাই লেখার, কেমন। এবং যিনি, আমার কাছে মনে হয় যিনি এক্সামিনার, তিনি ওইটা এক্সপেক্ট করেন যে আপনি মূল জায়গাটাতে আসতে পারতেছেন কিনা, ওটা হচ্ছে বিষয় আর কি। আর কোনো প্রশ্ন? স্যার, কোনো প্রশ্নে যদি এমন কোনো কেস থাকে যেটা আমি মানে একেবারে দেখি নাই, জানি না, তখন সেক্ষেত্রে কিভাবে কভার, আমার অ্যান্সার করতেই হবে, তখন কিভাবে কভার করে আসা যায়? আচ্ছা, সেই ক্ষেত্রে মানে প্রথম যেটা আমার সাজেশন থাকবে ওইটা অ্যান্সার না করা, কেমন। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম সাজেশন থাকবে। আর সেকেন্ড সাজেশন হচ্ছে যে যদি এমন হয় যে আপনি থিমটা ধরতে পারতেছেন, কেমন, মানে থিমটা আপনি জানেন, আপনি খালি ওই কেসের ফ্যাক্টটা জানেন না, কেমন। হ্যাঁ, তখন আপনি হচ্ছে থিমটা ধরে আলাপ করে দিয়ে আসতে পারেন। ওগুলো হচ্ছে ইন ওস্ট কেস সিনারিও। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে হয়তো দেখা যাচ্ছে আপনার কাছে অপশন নাই, তখন আপনি কি করবেন, আপনাকে অ্যান্সার করতেই হবে। হ্যাঁ, তখন আপনি কিন্তু আপনি থিমটা জানেন যে হ্যাঁ কেসটা, মানে আমরা তো প্রশ্ন লিখলে বুঝতে পারি যে কেসটা ওই ঘরানার, সম্পর্কে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেইটা আমরা হচ্ছে তখন ওই থিমটা নিয়ে আমরা একটু মানে নিজেদের মতো করে একটা প্রিসাইজ আলাপ দিয়ে আসবো কেসটাকে। মানে এটার একটা মানে চালাকি কিরকম, আপনি এটা দিতে পারেন যে ইন দ্য কেস অফ ধরেন এক্স ভার্সেস ওয়াই, ঠিক আছে। হ্যাঁ, দ্য কোর্ট হ্যাজ অফাইন্ড দ্যাট, হ্যাঁ, দিয়ে আপনি নিজের অপিনিয়নটা দিয়ে আসেন। কোর্ট এটা আমি জানি না, দিতে পারলাম না, মানে ওখানে ওই ওই প্রশ্ন অ্যান্সার করার সময় আপনার আবার এটা বোঝানো দরকার যে আমি এটা জানি না, কেমন। আচ্ছা, আর দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে প্রিলির সম্ভাব্য ডেট সম্পর্কে জানতে চাইছে, আর আরেকজন হচ্ছে লিগ্যাল সেন্ট্রালিজম, এটাকে রিপিট করতে বলছে এক লাইনে। আচ্ছা আচ্ছা, প্রিলি সম্ভাব্য ডেট নিয়ে হচ্ছে যে আমার এই মুহূর্তে স্পেসিফিক কোনো আইডিয়া নাই। আমার কেন জানি আমার মনে হচ্ছে যে কোরবানির পরে হবে প্রিলি, এটা মনে হওয়া জাস্ট, এটা কনক্লুসিভ কিছু না। কারণ হচ্ছে যে আমি আমার রিটেন এরকম একটা ডেট ভাবছিলাম, সেটা পুরো উল্টা হয়েছে। সো মানে আনুমানিক তারিখ আমার মনে হয় জুনের পরে যাবে, তাই না মিলন? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বিসিএস এর আগে পরে হবে। কোরবানিদের পরে হওয়ার সম্ভাবনাই বেশি, হ্যাঁ। কেমন। হ্যাঁ, মানে এর আগে সম্ভাবনা কম, হলে একটু অবাক হবো। আর বারের প্রিলি, ও বারের হচ্ছে যে এটা 25 তারিখে আপাতত ডেট দেওয়া আছে, 25 তারিখ ধরে আগাইতে হবে, পরে ডেট পেছাইলে তখন দেখা যাবে। আর আরেকজন বললো যে লিগ্যাল সেন্ট্রালিজম। লিগ্যাল সেন্ট্রালিজম হচ্ছে যে যেটা আমি তখন বললাম যে আমাদের আর্টিকেল 7 আপনি দেখবেন সেখানে বলা আছে যে কনস্টিটিউশন হচ্ছে কি সুপ্রিম ল, কেমন। হ্যাঁ, এইটা বলা আছে আর্টিকেল 7-এ। আর তারপরে হচ্ছে যে আপনি
যদি আমাদের আর্টিকেল 26 দেখেন, সেখানে বলা আছে যে, এটা আর্টিকেল 7-ও বলা আছে, আর্টিকেল 26-ও বলা আছে, দেখবেন যে কনস্টিটিউশনের সাথে যদি কি যেন বলে ইনকনসিস্টেন্ট হয়, তাহলে ওই আইনটা কি হবে, বাতিল হবে। কেমন, এটা বলা আছে না, বা যতটুকু ইনকনসিস্টেন্ট ততটুকু বাতিল হবে। দ্যাট ইজ লিগ্যাল সেন্ট্রালিজম। অর্থাৎ আপনি কি করলেন, আপনার লিগ্যাল সিস্টেমে কনস্টিটিউশনকে আপনি এমন একটা জায়গায় নিয়ে আসলেন যেখানে কনস্টিটিউশন ইজ এ সেন্ট্রাল অফ অল দা মানে লস। হ্যাঁ, প্রত্যেকটা লয়ের ভ্যালিডিটি আপনি নির্ধারণ করতেছেন কনস্টিটিউশন দিয়ে। তাহলে কনস্টিটিউশন কি হয়ে যাচ্ছে, আপনার লিগ্যাল সিস্টেমের একটা সেন্ট্রাল একটা জায়গা সে দখল করতেছে। এটাকে আমরা বলতেছি লিগ্যাল সেন্ট্রালিজম। যে লিগ্যাল মানে যে সেন্ট্রাল জায়গা থেকে অন্য আইনগুলো তাদের ভ্যালিডিটি খুঁজে পাবে। কেমন, বা অন্য আইনগুলো ভ্যালিড কি ভ্যালিড না সেটা আমরা দেখব। দ্যাট ইজ লিগ্যাল সেন্ট্রালিজম। কেমন, আর কোনো প্রশ্ন? হ্যালো, আচ্ছা, এইখানে শেষ করে দিতে পারি, ঠিক আছে? আর হচ্ছে কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করার অপশন আছে, গ্রুপে এখনো ওপেনই আছে, গ্রুপে পোস্ট করলে এই প্রশ্নের আনসার পাওয়া যাবে। আচ্ছা তাহলে আজকে এতটুকুই থাকুক নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি শেষ করে দাও তাহলে। আচ্ছা তাহলে এটাই আর কি। আর এর বাইরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, সেটা আমাদের গ্রুপে আছে বা আমাদের এখানে সবার মেসেঞ্জারে ওপেন আছে, আপনারা যে কারো মেসেঞ্জারে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই, গ্রুপেও করতে পারেন। মানে ভাইয়া লেটে জয়েন করার কারণে আপনি যে টপিকগুলো দিয়েছেন সেগুলো দেখা হয়নি, এগুলো কি গ্রুপে পোস্ট দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দেওয়া হবে ফাইলটা, সমস্যা নেই। ওই ফাইলটা একটু গ্রুপে দিয়ে দিলেই হবে। আচ্ছা আচ্ছা, জি জি, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।